আচ্ছা আমি রেকর্ড করে রেখে দিব না, তারপরে বাদ বাকি কি করবেন। আচ্ছা স্ক্রিন তো দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা কে কে? নোমান কি করো তুমি? আব্দুল্লাহ নোমান, নোমান কি শুন? জি স্যার, জি স্যার। নোমান কোন ব্যাচের? স্যার আমি স্যার 13 ব্যাচে স্যার। ও, আর আব্দুর রহমান? স্যার আমিও 13 ব্যাচের। আচ্ছা মেহেদি জয়েন করছে। মেহেদি কোন ব্যাচের? 13 স্যার মেহেদি আমাদের ব্যাচের। ও আচ্ছা, সবই কি তোমাদের ব্যাচের তাহলে? তনুশ্রী তো তোমাদেরই? জি স্যার, বুশরাও আমাদের ব্যাচের। বুশরাও তোমাদের ব্যাচের? জি স্যার, ম্যাক্সিমামই আমাদের ব্যাচের। ও, তোমরা কি মানে সৌরভ নাই জব করতেছো, আর বাদ বাকি সবাই কি কোথাও জবে আছো না শুধু মাস্টার্স এর জন্যই আছো? ক্যাম্পাসে থাকো কেউ? স্যার আমি আছি কিছুদিন স্যার ক্যাম্পাসে। কে? স্যার আমি নোমান। জি স্যার। ও, তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা কলাপাড়াতে। কি তুমি মাস্টার্স করার উদ্দেশ্যে আসো না চাকরি পড়া পড়তেছো? আর এটা চাকরি পড়া পড়তেছি স্যার, আর মাস্টার্সের উদ্দেশ্যে আছি। আচ্ছা, তুমি কি আন্ডার গ্রাজুয়েট থিসিস করছিলা? না স্যার, আমি তো প্রজেক্ট করছিলাম স্যার। প্রজেক্ট করছিলা? সৌরভ শুধু থিসিস করছো মনে হয় নাকি তোমাদের ভিতরে? না বুশরাও থিসিস করছিলা? স্যার থিসিস করছিলাম। আর তুমি কি জব করতেছো কোথাও না বাসা না থেকে? স্যার এই পড়াশোনা আর মাস্টার্স এই দুইটাই। পড়াশোনা বলতে কি গভর্নমেন্ট জব? জি স্যার। আচ্ছা শুরু করি, যে কয়জন আসছে সেগুলো শুরু করলে হবে, কারণ শেষ তো করতে হবে মনে হয়। তোমাদের মনে হয় থিসিসের, তোমাদের না পরের আগের ব্যাচের মনে হয় থিসিসের সিনপসিস দিতে হবে। আচ্ছা আমরা জাস্ট কিছু কথা বলছিলাম গত ক্লাসে। আসলে এই কোর্সটা তো পুরোপুরি থিওরিটিক্যাল টাইপের, আর তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো অলরেডি পড়ছো। তার এক্সটেন্ডেড ভার্সন বেসিক্যালি হচ্ছে সফটওয়্যার টেস্টিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। যদিও এটার কোনো প্র্যাকটিক্যাল নাই, তো এটা প্র্যাকটিক্যাল থাকলে সবচেয়ে ভালো হতো আর কি। মানে কিন্তু মাস্টার্স এর কোর্সের কোনো প্র্যাকটিক্যাল বা এই ধরনের কোনো সিস্টেম নাই এদের। আচ্ছা, তো এইখানে যদি আমরা একটু দেখে আসি যে সফটওয়্যার টেস্টিং আর কোয়ালিটি অ্যাসুরেন্স, তো টেস্টিং নিয়ে পরে দেখবো। বেসিক্যালি কোয়ালিটিটা দেখার জন্যই হচ্ছে সফটওয়্যার টেস্টিংটা করা হয়, যে আমার ইউজারের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতেছে কিনা। তো এই সফটওয়্যার কোয়ালিটি যদি টার্মটা দেখো, তো এইটার বেসিক টার্ম আইট্রিপলি যে ডেফিনেশন দিছে, যে সেটা হচ্ছে যে দি ডিগ্রি টু হুইচ এ সিস্টেম কম্পোনেন্ট অর প্রসেস মিটস স্পেসিফাইড রিকোয়ারমেন্টস। এই স্পেসিফাইড রিকোয়ারমেন্টস আসলে বেসিক্যালি ইউজার নিডস অর এক্সপেকটেশন অথবা কাস্টমার রিকোয়ারমেন্টস সেটাকে বোঝাইছে। যে এইটা যদি আমি ফুলফিল করতে পারি, এই ফুলফিলের মানে যে ডিগ্রি বা যে স্টেপ গুলো অথবা যে কয়টা মানে একজন কাস্টমারের যে কয়টা রিকোয়ারমেন্টস থাকে, সেইটা যদি আমি 100% ফুলফিল করতে পারি অথবা কতটুকু ফুলফিল করতেছি, সেটাই বেসিক্যালি সফটওয়্যার কোয়ালিটি। মানে রিকোয়ারমেন্ট, কাস্টমার যে রিকোয়ারমেন্ট দিছে অথবা তোমার হচ্ছে ইউজার নিডস অথবা তার এক্সপেকটেশন কি ছিল, সেইটা সেই অনুযায়ী তুমি কতটুকু তাকে সার্ভিস দিতে পারতেছো। আর তোমরা প্রেসম্যানের বই পড়ছো হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, সে একটা ডেফিনেশন দিছে যে বেসিক্যালি কনফর্মেন্স টু এক্সপ্লিসিটলি স্টেটেড ফাংশনাল এন্ড পারফরম্যান্স রিকোয়ারমেন্টস, explicitly documented development standards and implicit characteristics that they are expected all professionally developed software. এই ইস্যুগুলো বেসিক্যালি একই কথা বলে। এখানে তোমার রিকোয়ারমেন্টস সেটা হইতে পারে ফাংশনালি, যেগুলো ফাংশনাল যে স্টেপগুলো আছে এবং তার পারফরমেন্স রিকোয়ারমেন্টস, অথবা হইতে পারে যেগুলো মানে বলা থাকে না এক্সপ্লিসিটলি ডকুমেন্টেড থাকে সেই স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা, অথবা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো বলা থাকে না কিন্তু প্রফেশনালি তুমি ডেভেলপ যদি সফটওয়্যার করো তাহলে এই রিকোয়ারমেন্টস দেয়। যেমন তোমরা যদি কম্পেয়ার করো
এই সফটওয়্যার কোয়ালিটির সাথে দেখুন আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, মানে আমাদের সিএসসির ওয়েবসাইট যদি দেখো, এটা আসলে এখান থেকে বুঝতে পারবা যে এটা আসলে সফটওয়্যার কোয়ালিটি মেনটেন করে কিনা। কথা বুঝতে পারছো? একটা প্রফেশনাল ডেভেলপার যেভাবে কাজ করে দেখবা যে এই ওয়েবসাইট সেভাবে কাজ করে না, কারণ মেন প্রবলেম হচ্ছে সে যারা করছিল তোমাদের বড় ভাইরা তারা প্রফেশনাল ডেভেলপার না, কিন্তু যখন সফটওয়্যার ফার্মে কাজ করে যাবে তখন তারা হচ্ছে প্রফেশনাল ডেভেলপার। আবার এই ইউনিভার্সিটি গুলোর মানে নর্মাল স্টুডেন্টদের কাজের একটা মেন প্রবলেম হচ্ছে ইউজার যে রিকোয়ারমেন্ট দেয় সেটা স্পেসিফাই না। কথা বুঝতে পারছো? তো একজন ইউজার যদি স্পেসিফাই রিকোয়ারমেন্ট না দিতে পারে তাহলে কোনো কাজকে আসলে কমপ্লিটলি গোছানো পসিবল না। যেটা প্রজেক্ট একটা যদি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করো সেই সময় যদি ডিটেলস রিকোয়ারমেন্ট না দেয় তাহলে এগুলো আসলে পসিবল না। আরেকটা ইস্যু হচ্ছে যে সফটওয়্যার বা যে কোনো যাই বলো সেগুলো সবই হচ্ছে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট, এটা কন্টিনিউয়াস প্রসেস, এর কোনো মানে নাই যে একবারে আমি করে দিলাম এটাই শেষ, বেসিক্যালি এরকম না। এরকম কিছু বৈশিষ্ট্য আছে, কারণ এটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি যদি আমরা একটু ডেফিনেশন আকারে দেখি। আর কোয়ালিটি আসলে যদি না হয় তাহলে দেখো যে বিভিন্ন লোকজন পারস্পরিক হচ্ছে এই কোয়ালিটির সাথে রিলেটেড। সেখানে দেখো যে ইউজার রিলেটেড, ডিসিশন মেকার ক্লায়েন্ট যারা আছে অথবা রিকোয়েস্ট আছে অথবা বেনিফিটস আছে, ডিসিশন মেকার প্রোভাইডার অথবা ইন্টারমিডিয়েট প্রোডাক্টস ডেভেলপার, মানে সবার সাথে সব কম্পোনেন্ট ইউজার, ডেভেলপার, বেনিফিটস, তারপরে তোমার ডিসিশন মেকার ক্লায়েন্ট এবং ডিসিশন মেকার প্রোভাইডার, মানে প্রত্যেকটা কম্পোনেন্ট এর সাথে হচ্ছে কোয়ালিটি রিলেটেড। মানে কোয়ালিটি প্রবলেম, যদি কোয়ালিটি তোমার ঠিক না থাকে একটা সফটওয়্যারের তাহলে এর প্রত্যেকটা কম্পোনেন্টই হচ্ছে তোমার প্রবলেম ফেস করবে। এটা একটা ইস্যু যে একটা সফটওয়্যার যদি তুমি করতে চাও, তা কাউকে প্রোভাইড করতে চাও, তার রিকোয়ারমেন্ট গুলো যদি ফুলফিল না করো, সেখানে যদি তোমার কোয়ালিটিতে প্রবলেম থাকে তাহলে এই কম্পোনেন্ট গুলো সবাই হচ্ছে ইফেক্টিভ হয়, কারণ সবার সবকিছুর সাথেই কোয়ালিটিটা সবার সাথে রিলেটেড। যে ডেভেলপার যদি মানে ইউজার যদি না ভালো পায় তাহলে সেক্ষেত্রে ডেভেলপারের সাথে রিলেটেড, আবার সেক্ষেত্রে কিছু ডিসিশন মেকার আছে, তারপরে সেখান থেকে কিছু বেনিফিট পাওয়ার কথা সেটাও পাবে না, এরকম বেশ কিছু কম্পোনেন্ট আসলে রিলেটেড আর কি। এরপরে যদি আমরা দেখি যে আসলে সফটওয়্যার কোয়ালিটি পলিসি এবং কোয়ালিটি সিস্টেম, যদিও এইগুলো ডিটেলস হচ্ছে তোমার মাহবুব স্যারের পড়ানোর কথা, কারণ আমার পার্টটা বেসিক্যালি সফটওয়্যার টেস্টিং এর উপরে। তো এগুলো যেহেতু ইন্ট্রোডাকশন সেই জন্য আমি এই কথাগুলো বলতেছি আর কি, যে কোয়ালিটি পলিসি অ্যান্ড কোয়ালিটি সিস্টেম। আচ্ছা, কোয়ালিটি পলিসি অ্যান্ড কোয়ালিটি সিস্টেম যেটা, যে এখানে যখন এক্সপ্রেসড অ্যান্ড ইমপ্লিসিট রিকোয়ারমেন্টস বাই দ্য ইউজার যখন দিচ্ছে, কোয়ালিটি সিস্টেম বা কোয়ালিটি ম্যানেজার বা কোয়ালিটি যারা থাকে সেখানে সেই অনুযায়ী কোয়ালিটি পলিসি যদি একটা সফটওয়্যার ফার্মে থাকে সেই অনুযায়ী সে ইমপ্লিমেন্ট করতেছে কিনা, করার পরে ফাইনালি সে প্রোডাক্ট কোয়ালিটি ওরকম দিচ্ছে কিনা, এটাই বেসিক্যালি সফটওয়্যার পলিসি অ্যান্ড কোয়ালিটি সিস্টেম, যদি ওভারঅল একটু দেখে থাকো আর কি। এটা জাস্ট সফটওয়্যার কোয়ালিটি রিলেটেড কিছু কয়েকটা কথাবার্তা। এরপরে দেখো যে আমরা যদি দেখি যে মানে পরে যেগুলো টপিকস গুলো সাধারণত আছে, আমি যদি ওই বইটা ফলো করতেছি গতদিন যেটা দিছি, যে সফটওয়্যার কোয়ালিটির জন্য যদি আমরা ইনশিওর করতে চাই যে টেস্টিংটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল ইন অ্যাচিভিং এন্ড অ্যাসেসিং দ্য কোয়ালিটি অফ এ সফটওয়্যার প্রোডাক্ট। তোমার টেস্টিং প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যাচিভিং এন্ড অ্যাসেসিং দ্য কোয়ালিটি অফ এ সফটওয়্যার প্রোডাক্ট। কারণ হচ্ছে কি, improve the quality of the product as you repeat test, find defects, fix cycle during development. তো এইখানে যদি তুমি টেস্টিংটা না করো তাহলে তুমি সফটওয়্যার কোয়ালিটিটা ইনক্রিজ করতে পারবে না, এবং যত বেশি টেস্ট করতে পারবা তত তোমার সফটওয়্যার কোয়ালিটিটা হচ্ছে ইনহ্যান্স করতে পারবা, রিকোয়ারমেন্ট গুলো ভালোভাবে মানে করতে পারবা, ভালোভাবে মানে তার দেখতে পারবা বা ডিবাগ করে দেখতে পারবা, এরকম বেশ কিছু ইস্যু আছে। তো এই সব রোল অফ যদি আমরা দেখি যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসেসমেন্ট করার সময় কোয়ালিটিটা বেসিক্যালি টেস্টিংটাই হচ্ছে তোমার কোয়ালিটি অ্যাসেসমেন্ট। এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার স্ট্যাটিক অ্যানালাইসিস আর একটা তোমার হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। যদি আমি স্ট্যাটিক্যালি অ্যানালাইসিস করি, যে স্ট্যাটিক তো বেসিক্যালি টার্মটা বোঝায় যে দ্যাট সাজেস্ট ইট ইজ বেসড অন দ্য এক্সামিনেশন অফ এ নাম্বার অফ ডকুমেন্টস, নেমলি রিকোয়ারমেন্টস ডকুমেন্টস, সফটওয়্যার মডেলস, ডিজাইন ডকুমেন্টস এন্ড সোর্স কোড। এগুলো বেসিক্যালি ফিক্সড, ঠিক আছে, যে ইট এক্সামিন দ্য কোড এন্ড রিজনস ওভার অল বিহেভিয়ার দ্যাট মাইট arise during the runtime। এবং এখানে তোমার কোড রিভিউ, ইনস্পেকশন, অ্যালগরিদম অ্যানালাইসিস, কারণ এর ইস্যুগুলো সবই হচ্ছে আগে থেকে বিল্ট ইন করা থাকে। মানে এটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস, যেখানে তোমার হচ্ছে ধরো যে
এই অ্যানালাইসিসটা হবে বেসিক্যালি বেসড অন দ্য এক্সামিনেশন অফ এ নাম্বার অফ ডকুমেন্টস, নেমলি রিকোয়ারমেন্ট ডকুমেন্টস, সফটওয়্যার মডেলস, ডিজাইন ডকুমেন্টস অ্যান্ড সোর্স কোড। এর উপর বেসিস করে এই স্ট্যাটিক অ্যানালাইসিসটা হবে। আর এখানে ট্র্যাডিশনাল স্ট্যাটিক অ্যানালাইসিস যার ভিতরে থাকে তোমার কোড রিভিউ, এটা হচ্ছে ট্র্যাডিশনালের কথা বলতেছি, ইনস্পেকশন, ওয়ার্ক থ্রো অথবা অ্যালগরিদম অ্যানালাইসিস অথবা প্রুফ অফ কারেক্টনেস। ঠিক আছে, এটা গেল হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস। সাধারণত কম্পাইলার অপটিমাইজেশন যদি দেখি, যে কম্পাইলার অপটিমাইজেশনস আর স্ট্যান্ডার্ড স্ট্যাটিক অ্যানালাইসিস, মানে কম্পাইলার অপটিমাইজেশনটা সেটাও তোমার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্যাটিক অ্যানালাইসিস যদি আমরা একটা সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসেস করতে চাই। আর অন দি আদার হ্যান্ড যদি আমরা ডাইনামিক অ্যানালাইসিস দেখতে চাই, বেসিক্যালি ডাইনামিক টার্মটাতে তো এমনি বুঝতেছি যে এটা ডাইনামিক্যালি অ্যানালাইসিস অফ দ্য সফটওয়্যার সিস্টেম ইনভলভস অ্যাকচুয়াল প্রোগ্রাম এক্সিকিউশন in order to expose possible program failures। ঠিক আছে, মানে এখানে তোমার হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস সফটওয়্যার ইনভলভস অ্যাকচুয়াল প্রোগ্রাম এক্সিকিউশন, দ্যাট মিন্স প্রোগ্রাম এক্সিকিউশনের সময় যদি আমরা যে সমস্ত অ্যানালাইসিস করি এবং সেই সময় যদি কোনো প্রোগ্রাম ফেলার এক্সপোজ হয়, সেটাই তোমার হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। এবং এখানে কি বলতেছে যে অ্যাকচুয়াল প্রোগ্রাম এক্সিকিউশন টু এক্সপোজ পসিবল প্রোগ্রাম ফেলার, এখানে ওয়ান অবজার্ভ সাম রিপ্রেজেন্টেটিভ প্রোগ্রাম বিহেভিয়ার এন্ড রিস্ক কনক্লুশন অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য সিস্টেম। দ্যাট মিন্স তুমি একজন অবজারভার কাস্টমার আসে, সে দেখবে যে যখন প্রোগ্রামটা রান করতেছে তার যে ইউজার রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে রান টাইমে আমার মানে আউটকামটা কেমন দিচ্ছে। যেমন এটা যদি একটু দেখো, যে যদি তোমরা যারা এসসিএম প্রবলেম সলভ করছো অথবা প্রোগ্রামিং কন্টেস্টে পারফর্ম করছো, এখানে কিন্তু আসলে যখন তুমি টেস্ট করো, তোমার কেসগুলো যখন টেস্ট করো, তখন মানে একটা দিলে হয়তো প্রবলেম সলভ হচ্ছে, কিন্তু দেখবা যে আরো কয়েকটা আছে তার 2 নাম্বারটা দিলে হচ্ছে প্রবলেম, মানে তোমার প্রোগ্রামটা হচ্ছে রান হচ্ছে না। ঠিক আছে, অথবা তোমার রান টাইম এরর, এই ধরনের বেশ কিছু ইস্যু শো করে। তোমার আউটপুট ঠিক আছে, ইনপুট যা দিচ্ছ তার আউটপুট পাচ্ছ, কিন্তু আলটিমেটলি তুমি মানে রান টাইম এরর একটা এরর দিচ্ছে। এরকম কিছু ইস্যু আসবে যেটাকে ডাইনামিক্যালি অ্যানালাইসিস ইস্যু বলতেছে আর কি। The static and dynamic analysis are complementary in nature and focus is to combine the strength of both approaches. তো এটাই বেসিক্যালি হচ্ছে রোল অফ টেস্টিং। বেসিক্যালি রোল অফ টেস্টিংটা করা হয় মূলত হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স কে তোমার অ্যানালাইসিস করার জন্য, যে এই দুই ওয়েতে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসেসমেন্ট সাধারণত করা হয় আর কি। যদি থিওরিটিক্যালি, এগুলো সবই থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি। এরপরে আসো একটা টার্ম আছে, সেটা হচ্ছে ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। ঠিক আছে, তোমরা সিমুলেশনও পড়ার কথা, ভেরিফিকেশন ভ্যালিডেশন যারা যে পড়াইছে, প্লাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এও তোমার ভেরিফিকেশন ভ্যালিডেশন আছে। যখন তোমরা হচ্ছে বিভিন্ন লাইফ সাইকেল পড়ছো, লাইফ সাইকেলের একটা স্টেপ ছিল ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, তোমাদের মনে আছে কিনা? যদি ওয়াটারফল মডেল অথবা আরো যে সমস্ত মডেলগুলো পড়ছো, যদিও ভেরিফিকেশন ভ্যালিডেশন বেসিক্যালি হচ্ছে টু সিমিলার কনসেপ্টস রিলেটেড টু সফটওয়্যার টেস্টিং ফ্রিকোয়েন্টলি ইউজড বাই প্র্যাকটিশনার্স আর ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, এবং হচ্ছে যে বোথ কনসেপ্টস আর অ্যাবস্ট্রাক্ট নেচার এন্ড এস ক্যান বি তোমার হচ্ছে realized by set of concrete executable activities। দুটা কিন্তু কনক্রিট এক্সিকিউটিভ অ্যাক্টিভিটিস আছে। এবং একটা যদি আমরা ভেরিফিকেশনটাকে দেখি, যে ভেরিফিকেশন টার্মটা হচ্ছে বেসিক্যালি যে ইভ্যালুয়েশন অফ সফটওয়্যার সিস্টেম। এটা হচ্ছে যখন আমি সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যদি দেখো, সেখানে হচ্ছে যে evaluation of software system that help in determining whether the product of a given development phase satisfy the requirements established before the start of the phase। কথাটা একটু বোঝার চেষ্টা করো, যে this kind of activity help us in evaluating a software system by determining whether the product of a given development phase satisfied the requirements established before the start of the phase। কথাটা একটু বোঝো, যে বেসিক্যালি এটা হচ্ছে যে অ্যাক্টিভিটিস দ্যাট চেক দ্য কারেক্টনেস অফ এ ডেভেলপমেন্ট ফেজ আর কল্ড ভেরিফিকেশন অ্যাক্টিভিটিস। যে তুমি যখন হচ্ছে এটা একটা ছবি আছে, এখানে দেখো যে সরি ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন, এটা আমি পরে ডিটেইলস দেখব। যে গ্রে কালার মানে কম গ্রে কালার যেটা, সেটা হচ্ছে তোমার ভ্যালিডেশন, আর বেশি গ্রে কালার সেটা হচ্ছে ভেরিফিকেশন। কথা বুঝো, যেমন ইউনিট টেস্টিং আছে, ইন্টিগ্রেশন টেস্টিং আছে, সিস্টেম টেস্টিং আছে, অ্যাকসেপ্টেন্স টেস্টিং আছে। এটা হচ্ছে ডেভেলপমেন্ট, বাম দিকে হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ, ডান দিকে হচ্ছে তোমার টেস্টিং ফেজ। কথা বুঝতে পারছো? এবং কোডিং এর সাথে দেখো, এই কোডিং যখন করে তার রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করতেছে কিনা, ডিটেইল ডিজাইন যখন করে তার রিকোয়ারমেন্ট অ্যানালিসিস হচ্ছে কিনা,
এবং হাই লেভেল ডিজাইন যখন করে তার রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস মানে রিকোয়ারমেন্টস ফুলফিল হচ্ছে কিনা, এই স্টেপগুলো বেসিক্যালি হচ্ছে তোমার ভ্যালিডেশন। আর ভেরিফিকেশনটা হচ্ছে যখন তুমি ইউনিট টেস্ট করবা এবং সেটা ইউনিট টেস্ট করবা কোডিং এর উপরে, যখন তুমি ইউনিট টেস্ট করবা সেই ক্ষেত্রে তোমার হচ্ছে রিকোয়ারমেন্টস অ্যানালিসিস এটা ফুলফিল হচ্ছে কিনা। ইন্টিগ্রেশনের এই ক্ষেত্রেও তাই, যে তারপরে তোমার সিস্টেম একটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং আর একটা হচ্ছে সিস্টেম টেস্টিং এ, এবং ফাইনালি যদি এই ইউনিট, ইন্টিগ্রেশন এবং সিস্টেম টেস্টিং এই তিনটা যদি তোমার ফুলফিল করে বা এটা যদি তোমার ভেরিফিকেশন ঠিক হয়, দেন হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং হবে আর কি। ঠিক আছে, তো এটা আমরা একটু পরে দেখব। আগে যে সমস্ত টার্মগুলো দেখতেছিলাম, যে বেসিক্যালি হচ্ছে ভেরিফিকেশনটা হচ্ছে বিল্ডিং দ্য প্রোডাক্ট কারেক্টলি, মানে দ্যাট মিনস ডেভেলপমেন্ট ফেজে এই ভেরিফিকেশনটা করা হয়। আর অপরদিকে ভ্যালিডেশনটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ সফটওয়্যার সিস্টেম দ্যাট হেল্প ডিটারমিন হোয়েদার দ্য প্রোডাক্ট মিটস ইজ ইন্টেন্ডেড ইউজ। যখন আমি ইউজারের কাছে দিব তখন যেটা দিব সেইটা হচ্ছে যে আমার যে ইনপুট ছিল, ইউজারের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা দিচ্ছে কিনা, দ্যাট মিনস বিল্ডিং দ্য কারেক্ট প্রোডাক্ট। ভ্যালিডেশনের মাধ্যমে হ্যাঁ আমার প্রোডাক্টটা, আমি যেটা সফটওয়্যারটা ডেভেলপ করছি, ইউজার যে রিকোয়ারমেন্ট দিছিল সেটা আমার ভ্যালিড, ঠিক আছে, তার রিকোয়ারমেন্ট সব ফুলফিল করতেছে, তখন আমরা তার এইটা দেওয়ার পরে আমরা বলি যে হ্যাঁ তো এই সফটওয়্যারটা তুমি যা যা রিকোয়ারমেন্ট দিছিল সেটা তার ভ্যালিডিটি হয়েছে। বেসিক্যালি এটা হচ্ছে ভ্যালিডিটি। যেমন তোমরা যদি অন্য কোনো থিসিসের ক্ষেত্রে কম্পেয়ার করো, যে ধরো তোমরা একটা সিমুলেশন করলা, সেই সিমুলেশন রেজাল্ট একটা আসলো, আসার পরে আর আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট করলো, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল রেজাল্ট করলে যদি সেম দুইটা এক্সপেরিমেন্টাল এবং সিমুলেটেড দুইটা যদি সেম রেজাল্ট পাও, তাহলে সেটাকে আমরা ভ্যালিডেট রেজাল্ট বলতে পারি। যদি ভ্যালিডেশনের ডেফিনেশন এইভাবে দেখো আর কি, যে অ্যাক্টিভিটি অফ দিস কাইন্ড অফ হেল্প ইজ ইন কনফার্মিং দ্যাট এ প্রোডাক্ট মিটস ইজ ইন্টারনেট ইউজ। এবং এটা হচ্ছে যে বেসিক্যালি ভ্যালিডেশন অ্যাক্টিভিটিস এম এট কনফার্মিং দ্যাট এ প্রোডাক্ট মিটস ইজ কাস্টমার এক্সপেকটেশন, সেটা হচ্ছে তোমার ভ্যালিডেশন আর কি। এখানে ভ্যালিডেশন তোমার হচ্ছে যদি তোমার ভ্যালিডেশন অ্যাক্টিভিটিস বেসিক্যালি মে বি এক্সিকিউটেড এট আর্লি স্টেজ অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটা আগে কথা বলছি। যেমন এন এক্সাম্পল অফ আর্লি execution of validation activities can be found in the extreme programming software development। তোমার ম্যাথোলজিতে এই ভ্যালিডেশনটা ব্যবহার হয়, এবং এক্সট্রিম প্রোগ্রামিং ম্যাথোলজিতে কাস্টমার ক্লোজলি ইন্টারঅ্যাক্টস উইথ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট গ্রুপ অ্যান্ড কন্ডাক্টস অ্যাকসেপ্টেন্স ডিউরিং এজ ডেভেলপমেন্ট ক্রাইটেরিয়া। এবং এটা যদি রেফারেন্স দেখো বেসিক্যালি 28 এবং 29 নম্বরে এটার আরো ডিটেলস আছে, যদি এই বইটার যদি রেফারেন্স একটু দেখে থাকো আর কি। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার যে ভেরিফিকেশন ভ্যালিডেশন, এগুলো নিয়ে আরো কথাবার্তা, এগুলো আরো ডিটেলস আছে, যদি বই আর একটু দেখো সেটা হচ্ছে যে করতে পারো। যেমন ভেরিফিকেশন অ্যাক্টিভিটি সেম এট কনফার্মিং দ্যাট ওয়ান ইজ বিল্ডিং দ্য প্রোডাক্ট কারেক্টলি, হোয়ারএজ ভ্যালিডেশন দেখো আবার আরেকভাবে ডেফিনেশন দিচ্ছে যে ভেরিফিকেশন অ্যাক্টিভিটিস এম এট কনফার্মিং দ্যাট ওয়ান ইজ বিল্ডিং দ্য প্রোডাক্ট কারেক্টলি। ভেরিফিকেশন এটা যে সে প্রোডাক্টটা কারেক্টলি হচ্ছে বিল্ড করছে, ঠিক আছে, কারণ রিকোয়ারমেন্টের সাথে সে হচ্ছে ম্যাচ করাইছে, এটা হচ্ছে তোমার ভেরিফিকেশন, সরি এটা তোমার হচ্ছে হ্যাঁ ভেরিফিকেশন। আর whereas ভ্যালিডেশন অ্যাক্টিভিটি সেম এন্ড কনফার্ম দ্যাট ওয়ান ইজ বিল্ডিং দ্য কারেক্ট প্রোডাক্ট। দুইটা একটু মানে পাশাপাশি টার্ম, বাট দুইটার কিন্তু একটু ভিন্ন ভিন্ন এক্সপ্লেনেশন আছে। তো এই দুটো হচ্ছে দেখবা যে বেসিক্যালি ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন এটা সফটওয়্যার টেস্টিং বা তোমার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর কি। এরপরে আসো দেখো যে সফটওয়্যার ডেভেলপমেন্টে বা টেস্টিং এর সাথে কিছু টার্ম রিলেটেড, বেসিক্যালি ফেইলর, ইরর, ফল্ট এবং ডিফেক্ট, ঠিক আছে, চারটা টার্ম যে সফটওয়্যার টেস্টিং এর এই চারটা লিটারেচারে সাধারণত একটা হচ্ছে ফেইলর, একটা হচ্ছে ইরর, একটা হচ্ছে ফল্ট, একটা হচ্ছে ডিফেক্ট, ঠিক আছে। এবং অলদো দেয়ার মিনিংস আর রিলেটেড, সিনোনিম মানে তুমি যদি সিনোনিম দেখো কাছাকাছি, বাট তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বেসিক কিছু পার্থক্য আছে। যেমন ফেলরটা যদি তুমি হিসাব করো যে ফেলর ইজ সেড টু অকার whenever the external behavior of a system does not conform to that prescribed in the system specification। এটা যদি দেখো ফেলরটা এখানে যদি আমরা একটু দেখি, কয়েকটা হচ্ছে সফটওয়্যারের কারণে ফেলার হয়েছে, এরকম একদম সফটওয়্যার গ্লিচ। যেমন এই যে একটা মিসাইল ক্রুজার নিক্ষেপ করছিল, বেসিক্যালি এটা ছিল তোমার সফটওয়্যার একটা ফেলরের কারণে, একটা বাগ ছিল আর কি, যে US Yorktown was crippled by the entry of zero into a data field, causing the database to overflow and crash all LAN console and miniature remote terminal, যেটা সফটওয়্যার গ্লিচ, লিভ নেভি স্মার্ট শিপ ডেড ইন দা ওয়াটার। এটা কিন্তু বেসিক্যালি হয়েছিল হচ্ছে এই ধরনের ফল্ট, সফটওয়্যার গ্লিচ যদিও বলতেছে, এটা বেসিক্যালি ছিল একটা ইররের কারণে। কথা বুঝতে পারছো? এটা টোটালি একটা ডাটার একটা ইরর ছিল, যেখানে জিরো দিতে ভুলে গেছিল বা
জিরোর একটা এন্ট্রি অফ এ জিরো ইনটু এ ডাটা ফিল্ড দিতে তারা হচ্ছে মিস করছিল ডাটাবেজে। কথা বুঝতে পারছেন? প্রোটেকশন এগেইনস্ট সাচ ব্যাড ডাটা ইজ এ নন ডিজাইন টেকনিক দ্যাট ওয়াজ নট ইউজড। দি রিপোর্টেড কারেক্ট মেইনটেন্স ওয়াজ নট ফিক্স দ্য ডিজাইন and as expected due to retrain the operators to bypass a bad data field and change the value if such a problem occurs again. এখানে যদি একটা দেখো, এইটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফর সেফটি, এখানে 2000 এর এই বইটাই এই প্রবলেমটা আছে। বেসিক্যালি একটা সফটওয়্যারের ইরর ছিল, কথা বুঝতে পারছো, মানে ডাটা ইরর ছিল, যার কারণে টোটাল মিশনটাই হচ্ছে ফেল হয়েছিল। যে নেভি যে স্মার্ট শিপ ক্রুজিয়ার তোমার হচ্ছে মিসাইল ক্রুজ যেটা করছিল সেটা তোমার হচ্ছে সাগরে নিক্ষেপ হয়েছিল, মানে ডেড হয়েছিল, ওটা আর নিক্ষেপ হয়নি, কারণ এই ধরনের সফটওয়্যারের ভিতরে এই ধরনের প্রবলেম ছিল ডাটাতে। আরেকটা ছিল তোমার র্যাপ্টার ইনসিডেন্ট, এটাও তোমার হচ্ছে স্কোয়াড্রন শট ডাউন বাই দ্য ইন্টারন্যাশনাল ডেট লাইন। এখানে আরেকটা হচ্ছে এই ধরনের প্রবলেম ছিল, ওভারসিজ ডিপ্লয়মেন্ট টু জাপান এত 11, এগুলো একটু দেখবা, আমি এটার ডকুমেন্টটা দিয়ে দিব না। এবং হোয়াইর আর একটা প্রবলেম ছিল, যে দি ফাইটার ইজ এবল টু রিটার্ন টু দ্য হাইওয়ে বাই ফ্লোয়িং দেয়ার ট্যাঙ্কার্স ইন গুড ওয়েদার, দি ইরর ওয়াজ ফিক্সড উইদিন 48 আওয়ার এন্ড কন্টিনিউ টু দ্য জার্নি টু কাজেনা। এখানে আরেকটা ইরর ছিল, এগুলো কিন্তু সবই এক এক ধরনের হচ্ছে সফটওয়্যার ইরর। এবং আরেকটা ছিল তোমার রিলেটেড ইনসিডেন্ট 2012 অনবোর্ড এপি ওয়াজ ইউজড টু ক্যালকুলেট দ্য এয়ারক্রাফট টেক অফ পারফরম্যান্স, সেখানে একটা ইরর ছিল, ডাটাবেজের কিছু ইরর ছিল। তো এখানে সফটওয়্যার ইররটা বেসিক্যালি যদি আমরা আরেকটু ডিটেইলস দেখি, যে সফটওয়্যার ইররটা হচ্ছে এমন জিনিস যে সেকশন অফ দ্য কোড দ্যাট আর ইনকারেক্ট as a result of grammatical, logical or other mistakes made by a system analyst, a programmer or another member of the software development team। ঠিক আছে, বেসিক্যালি এটা হচ্ছে সফটওয়্যার ইরর। আর ফেলরটা যদি আমি আরেকটু দেখি, যে ফেলরের যে কথা যেটা বলছিলাম, যে ফেলর ইজ said to occur whenever the external behavior of a system does not conform to that prescribed in the system specification, এটা হচ্ছে সফটওয়্যার ফেলার। আর ইররটা বেসিক্যালি যে এখানে যেটা সফটওয়্যার ইরর, সেটা তো বললাম ইন সেকশন কোড দ্যাট আর ইনকারেক্ট রেজাল্ট গ্রামাটিক্যাল লজিক্যাল, যেটা ডাটা ইরর বললাম। এরপরে তোমার আরেকটা আছে ফল্ট ইররের। আরেকটু যদি এরা যে কথা বলছে যে ইরর ইজ দ্য স্টেট অফ দ্য সিস্টেম, আর ইরর স্টেট কুড লিড টু ফেলার ইন দ্য অ্যাবসেন্স অফ এনি কারেক্টিভ অ্যাকশন বাই দ্য সিস্টেম। আর অপরদিকে ফল্ট হচ্ছে দ্য অ্যাডজাস্ট কজ অফ ইরর, সেটা যদি আরেকটু দেখি, সফটওয়্যার ফল্টস এখানে আরেকটু দিচ্ছে যে সফটওয়্যার ইরর্স দ্যাট কজ দ্য ইনকারেক্ট ফাংশনিং অফ দ্য সফটওয়্যার ডিউরিং এ স্পেসিফিক অ্যাপ্লিকেশন। আর ফল্টস হচ্ছে ফ্রম ইরর্স টু ফেলার, যদি আমরা দেখি যে সেটা হচ্ছে লেটেন্ট সফটওয়্যার ইরর ইন ডাটা আর এক্সিকিউটেবল কোড, সেখানে ভিতরে যদি সফটওয়্যার থাকে, এখানে যদি একটা ইরর থাকে এবং এটা ওভারঅল যদি সিস্টেম হয়, এবং সেটা যদি সব মানে ফল্টটা যদি তোমার হচ্ছে সিস্টেম এবং সফটওয়্যারের মাঝে কোথাও থাকে, যেটা ইন্টারাকশন আসছে, তাহলে সেটা এখান থেকে যে যদি ফল্টের কারণে যে ইররটা হবে সেটা সিস্টেম ফেলার এবং ফেলার কন্ডিশন ইফেক্ট। এটা বেসিক্যালি একটা ইরর এন্ড ফল্টের কিছু রিলেশন আছে। আর অপরদিকে ফল্ট হচ্ছে ফল্ট ইজ অ্যাডজাস্ট কজ অফ অ্যান ইরর, ইররের কারণে বেসিক্যালি ফল্ট হয়। ঠিক আছে, ফল্ট ইজ অ্যাডজাস্ট কজ অফ অ্যান ইরর। আর ডিফেক্ট হচ্ছে ইট ইজ এ সিনোনামস অফ ফল্ট, ইট ইজ এ বাগ, যেটাকে ডিফেক্ট বলতেছো, ইট ইজ এ হচ্ছে বাগ আর কি। যদি কোনো সফটওয়্যারে বাগ থাকে, আমরা বলি যে সফটওয়্যারে বাগ আছে, বা কোনো কিছু হুট করে দেখা যাচ্ছে একটা সফটওয়্যার বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এমন কিছু করছে যে হুট করে সফটওয়্যার সফটওয়্যারটা বন্ধ হয়ে যাচ্ছে যে কোনো একটা প্রবলেমের কারণে। তুমি যদি কোনো প্রজেক্ট করো, বিশেষ করে তোমার হচ্ছে সি শার্প বা .NET যারা কাজ করো, এই ধরনের প্রবলেম ফেস করছে কিনা জানি না, বাট এগুলো সাধারণত এই রোডগুলো সাধারণত যদি সিস্টেমের সাথে বেশি রিলেটেড। তো এখানে সফটওয়্যার ইরর আবার এখানে কয়েকভাবে ভাগ করছে, একটা হচ্ছে ক্লায়েন্ট ডেভেলপার কমিউনিকেশন ফেলার, তারপরে ডেভিয়েশন ফ্রম সফটওয়্যার রিকোয়ারমেন্টস, লজিক্যাল ডিজাইন ইরর, কোডিং ইরর, নন কমপ্লায়েন্স with documentation and coding instruction, shortcoming of the testing process and documentation error, এগুলো বেসিক্যালি সবই হচ্ছে কজ অফ সফটওয়্যার ইরর বা ইররকে বলতে পারো আর কি। তো এগুলো বেসিক্যালি হচ্ছে ডিফেক্ট, অনেক সময় তোমার হচ্ছে এটা একটা টার্ম, বেসিক্যালি সব আর রিলেভেন্ট টার্ম, মানে খুব বেশি পার্থক্য নাই বা সিনোনিম বা এই টাইপের, বাট স্পেসিফিক ইসের হচ্ছে পার্থক্য আছে। এবং বেসিক্যালি বিহেভিয়ারটা আছে ফল্ট, ইরর এবং ফেলার, এবং তিনটা হচ্ছে পারস্পরিক হচ্ছে রিলেটেড টার্ম। যদি ভিতরে কোনো তোমার এটা একটা চেন বলে যে ফল্ট, ইরর এন্ড হচ্ছে ফেলার, এই তিনটা টার্ম মিলেই বেসিক্যালি টোটাল একটা হচ্ছে সিস্টেম ফেল করবে আর কি। আর এখানে আরো কিছু মানে যদি যেমন এখানে বলতেছে যে যদি সফটওয়্যার ফেলারের যদি বেসিক ডেফিনেশন দাও, যে একজন সায়েন্টিস্ট বলতেছে যেটা হচ্ছে যে সফটওয়্যার ফেলারটা যদি আমরা মানে
কোনো সায়েন্টিস্টের ভাষায় যদি আমরা বেসিক ডেফিনেশন দিই, যে সেটা হচ্ছে যে দি কাস্টমারস এক্সপেকটেশন হ্যাজ নট বিন মিট অ্যান্ড অর দ্য কাস্টমার ইজ আনএবল টু ডু ইউজফুল ওয়ার্ক উইথ প্রোডাক্ট, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সফটওয়্যার ফেলার। ঠিক আছে, তুমি একটা সফটওয়্যার তৈরি করে দিলা, যেমন হচ্ছে ধরো পিএসটি অ্যাকাউন্টিং সিস্টেমের জন্য একটা সফটওয়্যার তৈরি করলা, ঠিক আছে, তো সেখানে এমন কিছু ইস্যু আছে যে ইস্যুতে হচ্ছে মানে টিচারদের যখন হচ্ছে মান্থলি স্যালারি শিট যখন পাঠাবে সেটা পাঠানো যাচ্ছে, কিন্তু যখন কোনো ধরো বেসিক নতুন করে ইনক্রিমেন্ট অথবা তোমার হচ্ছে কি বলে এ ধরনের কোনো কিছু হচ্ছে, যে নতুন করে একটা বেসিক দিল অথবা গভর্নমেন্ট একটা নতুন পে স্কেল দিল, তখন টোটালি আবার রিডিজাইন করা লাগতেছে। সেটা হচ্ছে যে আমার চাহিদার উপর, তখন আমি এটাকে বলতে পারি যে আমার সফটওয়্যার ফেল করছে। অথবা যেমন তোমাদের হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েটের যে এফ রিমুভাল, এই এফ মানে তোমাদের এই যে কম্পিউটারাইজড করার জন্য আমরা বেশ কিছুবার ট্রাই করছি, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে এমন কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো আসলে সলভেবল হয়নি। কারণ হচ্ছে কি যে এফ এর যে রেজাল্টটা আছে এই রেজাল্টটা কোনোভাবে হচ্ছে অ্যাডজাস্ট করা এখন পর্যন্ত মানে পসিবল হয়নি, যার কারণে টোটাল কম্পিউটারাইজড হয়নি আর কি। এখানে এমন কিছু রুলস আছে। তো এটা বেসিক্যালি যখনই একটা কেউ হয়তো তৈরি করছে, কোনো একটা স্টুডেন্ট তার প্রজেক্টে কাজ করছে, কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে সফটওয়্যার ফেলারের কাছে চলে যাবে। কারণ দেখা যাচ্ছে যে ওই যখনই আমরা টেবুলেশন করি বা করতে যাই তখনই কোনো একটা ইস্যু হচ্ছে এসে দাঁড়ায়। তো এই ধরনের ইস্যুগুলো বেসিক্যালি হচ্ছে তোমার সফটওয়্যার ফেলার হিসেবে আমরা বলতে পারি আর কি। এরপরে আসো যে রিলায়েবিলিটি, বেসিক্যালি নোশন অফ সফটওয়্যার রিলায়েবিলিটি, বেসিক্যালি সফটওয়্যার টেস্টিং, সফটওয়্যার কোয়ালিটি এবং রিলায়েবিলিটি যদি দেখো, যে রিলায়েবিলিটি টার্মটা বেসিক্যালি রিলেটেড হচ্ছে যে it is defined as the probability of failure free operation of a software system for a specific time in a specific environment. That means totally failure free operation হবে। যদি তোমার সফটওয়্যারটা টোটালি ফেলার ফ্রি অপারেশন করতে পারে তাহলে সেটাকে আমরা সেই সফটওয়্যারটাকে আমরা রিলায়েবল বলতে পারি। কথা বুঝতে পারছো? এবং এইটা এস্টিমেট করা যায় বেসিক্যালি র্যান্ডম টেস্টিং এর মাধ্যম দিয়ে। ইট ক্যান বি এস্টিমেটেড বাই র্যান্ডম টেস্টিং এবং টেস্ট ডাটা মাস্ট বি ড্রন ফ্রম দ্য ইনপুট ডিস্ট্রিবিউশন টু ক্লোজ রিসেম্বল ফিউচার ইউজেস অফ দ্য সিস্টেম। এবং বাট এটা আসলে প্র্যাকটিক্যালি মানে একেবারে যদি তুমি রিলায়েবল সফটওয়্যার এই ধরনের যদি তুমি হচ্ছে করতে চাও, এটা আসলে একটু ডিফিকাল্ট টাস্ক। এবং এখানে তোমার হচ্ছে কোয়ান্টিটিভ মেজার, বেসিক্যালি এই রিলায়েবিলিটিটা বেসিক্যালি একটা কোয়ান্টিটিভ মেজার। কথা বুঝছো? যে কোয়ান্টিটিভ মেজার দ্যাট ইজ ইউজফুল in assessing the quality of a software is its reliability. এবং software reliability is defined as the probability of failure free operation of a software system for a specified time in a specific environment. আর সেটাকে তো র্যান্ডম টেস্টিং এর মাধ্যমে করা পসিবল। এবং এই ধরনের ইস্যুগুলো সাধারণত দি কনসেপ্ট অফ অপারেশনাল প্রোফাইল অফ এ সিস্টেম ওয়াজ পায়োনিয়ার্ড বাই জন মুসা, AT&T বেল ল্যাবরেটরিজ। এখান থেকে বেসিক্যালি এই অপারেশন প্রোফাইল একটা টার্ম আছে যেটাকে হচ্ছে রিলায়েবল বলছে, যে কোন একটা জিনিস যদি তুমি future uses pattern of a system is described in a form called operational profile, যেটা দেখতেছো এইটা বেসিক্যালি AT&T ল্যাবরেটরিতে এই টার্মটা বেসিক্যালি পরিচিত করা আসলো এবং তার কনসেপ্ট থেকে এই টার্মটা আসলো। যদি আমার সফটওয়্যারটা রিলায়েবল হবে যদি আমি এই ধরনের একটা অপারেশনাল প্রোফাইল তৈরি করতে পারি। তাহলে এটা গেল জাস্ট হচ্ছে, বাট এটা একটু ডিফিকাল্ট টাস্ক। টোটাল রিলায়েবল সফটওয়্যার হচ্ছে ডিফিকাল্ট টাস্ক, সেখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস তোমার হচ্ছে অবজারভেশন, সব মনিটরিং সবই থাকতে হবে আর কি। আচ্ছা, এরপরে আসো আমরা এখন আমরা চলে যাই যে টেস্টিং, যেহেতু আমার পার্টটা ছিল টেস্টিং এর দিকে, যে আমরা আসলে কেন টেস্টিং করি, অবজেক্টিভ অফ টেস্টিং। ঠিক আছে, যে সফটওয়্যার টেস্টিং কেন করব, সেটা হচ্ছে যে চারটা কারণ বেসিক্যালি সেটা কাজ করবে। সফটওয়্যার টেস্টিং করা হয় যে ইট ডাজ ওয়ার্ক, অথবা ইট ডাজ নট ওয়ার্ক, অথবা ইট ডাজ ওয়ার্ক, এটা কাজ করবে। আবার দেখি যে টেস্ট করবে এজন্য যেটা যাতে না কাজ না করে, এমন ভাবে ইনপুট দিব যাতে কাজ না করে, সেটাও দেখবো যেটা কাজ করে কিনা। আবার রিডিউস দ্য রিস্ক অফ ফেলার, এই ফেলারের রিস্ক যদি আমি কমাইতে চাই। রিডিউস দ্য কস্ট অফ টেস্টিং, যদি আমি হচ্ছে টেস্ট কস্ট হচ্ছে কমাবো, এটাও আমার হচ্ছে টেস্টিং এর উদ্দেশ্য, যে রিডিউস দ্য কস্ট অফ টেস্টিং। এখন আসো ইট ডাজ ওয়ার্ক মানে কি, দ্য অবজেক্টিভ অফ টেস্টিং, ইট ডাজ ওয়ার্ক মানে কি। বেসিক্যালি এই টেস্টিংটা বেসিক্যালি করা হয় while implementing a programming unit, the programmer may want to test whether or not the unit works in normal circumstances. ঠিক আছে, এবং যদি প্রোগ্রামার একটা ইউনিট টেস্ট করে সে যদি মানে তার পারফরমেন্স ঠিক পায়, ইউজার রিকোয়ারমেন্টস, তাহলে তার কনফিডেন্স বাড়বে। ইফ দ্য ইউনিট ওয়ার্কস টু হিজ অর হার স্যাটিসফ্যাকশন,
মানে প্রোগ্রামার কনফিডেন্স পায়। তার মানে কি, কোনো একটা ইউনিট তুমি করলা, করার পরে সেটা রিকোয়ারমেন্টস অ্যানালিসিস করে তুমি টেস্ট করে দেখলা যে এই ইউনিটটা কাজ করতেছে। কথা বুঝতে পারছো? এবং তার মানে কি এটা কাজ করবে, তাহলে প্রোগ্রামারে তোমার হচ্ছে কনফিডেন্স লেভেল বাড়ে। তার মানে এটার জন্য আমরা সাধারণত টেস্টিং করি। এবং এইটা যখন আমি ইউনিট টেস্টিং করি, এইভাবে ইউনিট যদি আমি ভাগ ভাগ করে নিই আমার টোটাল প্রজেক্টটাকে, তারপর যদি কাজ করে, দেন আমি কি করতে পারি, এটাকে ইন্টিগ্রেশন টেস্টিং করতে পারি। টোটালটা ইন্টিগ্রেট করে আমি ইন্টিগ্রেশন টেস্টে যেতে পারি। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার মানে প্রজেক্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমার কাজগুলো হচ্ছে কিনা। এটা একটা ইস্যু যে আমি কেন হচ্ছে টেস্টিং করি। দ্বিতীয়ত হচ্ছে ইট ডাজ নট ওয়ার্ক, এটাও দেখার জন্য যে ধরো প্রোগ্রামার হচ্ছে কাজ করলো, ইউনিট টেস্ট সে পারফর্ম করলো, ওয়ান্স দ্য প্রোগ্রামার ইজ স্যাটিসফাইড দ্যাট এ ইউনিট ওয়ার্কস টু সার্টেন ডিগ্রি, একটা সার্টেন ডিগ্রিতে কাজ করলো, মোর টেস্ট আর কন্ডাক্টেড উইথ দ্য অবজেক্টিভ অফ ফাইন্ডিং। তাহলে সেক্ষেত্রে আরো যদি আমি টেস্ট করি যে আরো কিছু অবজেক্টিভ আছে সেগুলো আমার ফুলফিল করে কিনা, যদি সেইটা ফুলফিল না করে, or for findings the faults in the system unit, the idea is to try to make the unit or the system fail। মানে এমন কিছু দেব যে যাতে হচ্ছে তোমার যে আমি দেখতে চাচ্ছি যে আমার ইউনিট টেস্টটা আমি এক ধরনের টেস্ট দিলাম সেটা কাজ করতেছে, এরকম বেশ কিছু আমি ইনপুট দিব, কয়েকটা ডিগ্রি বলতেছে, কয়েক ধরনের আমি ইনপুট দিব যে সেটা কাজ করে কিনা। ইট ডাজ নট ওয়ার্ক, যা কিছু আননেসেসারি ইস্যু আছে সেটাতে সে কাজ করবে না, কিছু স্পেসিফাইড ফরম্যাট আছে সেটাতে কাজ করবে। এটাও একটা হচ্ছে আমার অবজেক্টিভ আর টেস্টিং এর একটা কনসেপ্ট যে ইট ডাজ নট ওয়ার্ক। আর একটা হচ্ছে যে রিডিউস দ্য রিস্ক অফ ফেলার, মানে ফেলার রিস্কটা কমানো। মূল কথা হচ্ছে যে যাতে আমি সফটওয়্যারটা যখন ডেলিভারি দিব সেখানে আমার যাতে রিস্ক পসিবিলিটি কম থাকে। ঠিক আছে, মোস্ট অফ দ্য, এগুলো সাধারণত কমপ্লেক্স সিস্টেমে লাগে, যে মোস্ট অফ দ্য কমপ্লেক্স সফটওয়্যার সিস্টেম সার্টেন ফল্টস হুইচ কজ দ্য সিস্টেম টু ফেল ফ্রম টাইম টু টাইম, the concept of failing from time to time give rise to the notion of failing rate। ঠিক আছে, এখানে একটা ইস্যু আছে যে এরকম যদি আমি হায়ার লেভেল অবজেক্টিভ অফ পারফর্মিং টেস্ট ইজ টু ব্রিং ডাউন দ্য রিস্ক অফ ফেলিং অন অ্যাকসেপ্টেবল লেভেল। এটা হচ্ছে আমার টেস্টিং এর একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য আরেকটা হচ্ছে রিডিউস দ্য তোমার হচ্ছে কস্ট অফ টেস্টিং, যে সাধারণত ডিফারেন্ট টাইপ অফ কস্ট অ্যাসোসিয়েট উইথ দ্য টেস্ট প্রসেস। এর ভিতরে আছে তোমার হচ্ছে দি কস্ট অফ ডিজাইনিং, মেইনটেনিং এন্ড এক্সিকিউশন টেস্ট কেস, the cost of analyzing the result of execution test case, the cost of documenting the test case, আর the cost of actually executing the system and documenting it। এটা 4 ধরনের কস্ট আছে, ঠিক আছে, টেস্টিং এর ক্ষেত্রে। এখন এই টেস্ট গুলো যদি আমি লেস নাম্বার অফ টেস্ট কেস যদি আমি ডিজাইন করি, এবং দি লেস উইল বি দ্য অ্যাসোসিয়েট অফ কস্ট টেস্টিং, কিন্তু লেস টেস্ট করলে আবার তোমার প্রোগ্রাম মানে ফেলারের পসিবিলিটি বেশি। তো মূল ইস্যুটা হচ্ছে যে দি আইডিয়া leads to us the concept of effectiveness of test case, that means আমি কম টেস্ট করব কিন্তু আমার ইফেক্টিভ হবে। এক্ষেত্রে টেস্ট ইঞ্জিনিয়ার যারা আছে, সফটওয়্যার যারা টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, মাস্ট দেয়ারফর জুডিশিয়াসলি সিলেক্ট ফিউয়ার ইফেক্টিভ টেস্ট কেস। এটা হচ্ছে মেন ইস্যু। এই 4টা ইস্যু বেসিক্যালি হচ্ছে অবজেক্টিভ অফ টেস্ট কেস, অবজেক্টিভ অফ টেস্টিং। এখন আসলে টেস্ট কেস গুলো কি, বেসিক্যালি এটা তো আগেই কনসেপ্ট বলছি, তোমরা যারা এসিএম প্রবলেম সলভ করছো সেখানে একটা প্রবলেম সলভ করে সেখানে যদি মানে যখন প্রোগ্রামিং কন্টেস্ট হয় সেখানে যদি সলভ করে একটা টেস্ট কেস করলা, এটা একটা কেস, এরকম 3-4টা টেস্ট কেস থাকে, সবগুলো যদি তুমি একসাথে মানে সলভ করতে পারো তাহলে সেটাই বেসিক্যালি হচ্ছে টেস্ট কেস আর কি। যে টেস্ট কেস ইজ এ সিম্পল পার্ট অফ ইনপুট এক্সপেক্টেড আউটকাম, বেসিক্যালি হচ্ছে টেস্ট কেস হচ্ছে ইজ এ সিম্পল পেয়ার অফ ইনপুট অ্যান্ড এক্সপেক্টেড আউটকাম, যেটা তোমরা প্রোগ্রামিং কন্টেস্টের প্রোগ্রামিং এর ওই প্রবলেমগুলো সলভ করার সময় দেখছো আর কি। এবং এখানে তোমার স্টেটলেস সিস্টেম, যে কম্পাইল দ্যাট স্টেটলেস সিস্টেম টেস্ট ভেরি সিম্পল, আউটকাম ডিপেন্ডস সোলি ইন এ কনকারেন্ট ইনপুট। এখানে যেমন যদি তুমি এটিএম মেশিনের কথা একটা চিন্তা করো, যে সেখানে যদি এটিএম মেশিনে যদি আমরা দেখি যে একদম টেস্ট কেস সিকোয়েন্স অফ ইনপুট এক্সপেক্টেড আউটকাম, যেমন এখানে দেখাইছে যে এটিএম এ যদি যখন তুমি কার্ড ইনসার্ট করো তোমার ব্যাংকে, এখানে কিন্তু কয়েকটা টেস্ট কেস আছে। যে প্রথমত কি করে, তোমার হচ্ছে কার্ডটা দেখে যে তোমার চিপ ঠিক আছে কিনা, যদি টিপ ঠিক আছে তার নেমটা শো করে, এক এক ব্যাংকের এক এক রকম হইতে পারে। এরপরে তোমার কার্ডের সাথে তোমার যে পাসওয়ার্ড আছে সেটা ম্যাচ করে, দেন তুমি লগ ইন করলা। এরপরে তুমি যদি চেক ব্যালেন্স করো, ঠিক আছে, চেক ব্যালেন্স করো অথবা উইথড্র অথবা তুমি হচ্ছে কোন অ্যামাউন্ট চেক ব্যালেন্স, এরকম দেখবা যে বেশ কিছু ইনপুট সে সাজায়। কথা বুঝতে পারছো কিনা, যে চেক ব্যালেন্স আছে, উইথড্র অ্যামাউন্ট অথবা তোমার $200 এবং $200 সে চেক ব্যালেন্স করে $300 তোমার হচ্ছে মানে ব্যালেন্স থাকবে। দেখো চেক ব্যালেন্স $500 আমার অ্যাকাউন্টে আছে, উইথড্রতে ক্ষেত্রে আমি একটা অ্যামাউন্ট উইথড্র করব,
সেই উইথড্রটাকে আমি কত দিচ্ছি, ধরো $200 আমি উইথড্র করবো, সেই $200 কি করতেছে, আমাকে রিটার্ন করে দিচ্ছে। ফাইনালি সে চেক ব্যালেন্স করে $300 রাখতেছে, তার মানে কি এক্সপেক্টেড অনুযায়ী $300 থাকবে। এটা কিন্তু বেসিক্যালি একটা মানে ইনপুট এবং এক্সপেক্টেড আউটকাম। এটা একটা দেখাইছে যে এটা সাধারণত হচ্ছে মানে এটিএম কার্ডে যদি আমি কোনো টাকা উইথড্র করি তখন এই ইস্যুগুলো বেসিক্যালি একটা টেস্ট কেস হিসেবে যখন তোমার কাজ করে তখন এটা থাকে আর কি। The output depends both on the current state of the system and the current input. আরে করেন 2 মিনিট। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে একটা জাস্ট সিম্পল টেস্ট কেস, যদিও তোমরা যারা প্রোগ্রামিং করছো তারা এটার সাথে পরিচিত। আর এক্সপেক্টেড আউটকাম বেসিক্যালি আউটকাম প্রোগ্রাম এক্সিকিউশন মে ইনক্লুড ভ্যালু প্রডিউসড বাই দ্য প্রোগ্রাম স্টেট সেন্স, এগুলো তো একটা ইস্যু আছে। এবং এখানে তোমার হচ্ছে যে কমপ্লেক্স এন্টিটি দ্যাট মে ইনক্লুড দ্য ফলোইং, একটা হচ্ছে ভ্যালুস প্রডিউসড বাই দ্য প্রোগ্রাম, স্টেটটা চেঞ্জ হবে, sequence of values which must be interpreted together of the for the outcome to be valid. যেমন ওরাকল প্রোগ্রামে তুমি যদি দেখো এই টেস্ট ওরাকল ইজ এ মেকানিজম দ্যাট ভেরিফাইজ দ্য কারেক্টনেস অফ দ্য প্রোগ্রাম আউটপুট। না না, এই এখানে যে মেসেজ দিছে লিসন বাইরে নে টেকে, এটা দেখেন নাই? আরে ভাই বুঝেন না যে গোইং টু বি গ্রেট টু সি। আচ্ছা, এখানে দেখো যে টেস্ট ওরাকল ইজ এ মেকানিজম দ্যাট ভেরিফাইজ দ্য কারেক্টনেস অফ দ্য প্রোগ্রাম আউটপুট, যেমন জেনারেট এক্সপেক্টেড রেজাল্ট ফর দ্য টেস্ট ইনপুট এবং কম্পেয়ার দ্য expected results with the actual results of the execution of the IoT. তো এখানে দেখো যে এটা মানে আমার ইনপুট কেমন হবে এবং আউটপুটটা কেমন আসবে, এক্সপেক্টেড আউটকামটা কেমন আসবে। এবং এখানে যে ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন টেস্ট ডিজাইন ইন দ্য কনসেপ্ট অফ অ্যান ওরাকল ইজ অ্যান এন্টিটি, the program process human expert and body of data that tells us the expected outcome of particular test or set of test. বেসিক্যালি এটা ছিল হচ্ছে ওরাকলের একটা ইস্যু। এরপরে তোমার হচ্ছে যে কনসেপ্ট অফ কমপ্লিট টেস্টিং, মূলত আমার কাজগুলো সব মানে আমার পার্টগুলো সবই হচ্ছে টেস্টিং এর সাথে রিলেটেড। যে কমপ্লিট অর এক্সহস্টিভ টেস্টিং মিন্স দেয়ার আর নো আনডিসক্লোজড ফল্টস এট দ্য এন্ড অফ টেস্ট ফেজ, বাট আসলে বাস্তবে এটা মানে রিয়েল লাইফে এটা পসিবল না। ঠিক আছে, যে কনসেপ্ট অফ কমপ্লিট টেস্টিং, বাট যতদূর সম্ভব ততদূর সম্পর্কে আমাকে টেস্ট করে কোন একটা সফটওয়্যার কোন একটা প্রোডাক্ট বা সফটওয়্যার আমাকে কাউকে ডেলিভারি দিতে হবে। যে কমপ্লিট টেস্টিং ইজ নিয়ার ইম্পসিবল ফর দ্য মোস্ট অফ দ্য সিস্টেম। The domain of possible inputs of a program is too large, valid inputs, invalid inputs. The design is made too complex to complete test. তারপরে it may not possible to create all possible execution environments of the system. এটা আসলে একবারে কোনো সফটওয়্যারের এটা কেউ দিতে পারবে না, বা এটা আসলে পসিবলও না, এত ধরনের সেট করা পসিবল না যে এই ধরনের টেস্ট করে তারপরে, বাট চেষ্টা করা যায় আমি সর্বোচ্চ রকম হচ্ছে মানে টেস্টিং করে দেন হচ্ছে আমি কোন একটা প্রোডাক্ট হচ্ছে কাউকে দিব আর কি। দ্যাট মিন্স সফটওয়্যারটা কাউকে দিব, সব ধরনের আমি ভ্যালিডিটি মানে তোমার এইসব সবগুলো যাতে আমার চেক করা থাকে আর কি। আর টেস্টিংটা বেসিক্যালি সেন্ট্রাল ইস্যু ইন টেস্টিং, যেখানে ইনপুট ডোমেন থাকে এবং ইনপুট ডোমেনটাকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করা হয়। সেখানে অ্যাপ্লাই ধরো D1 D2 আমি যদি ইনপুট ডোমেন থাকে সেখানে আমি প্রোগ্রাম P1 P2 অবজার্ভ আউটকাম, এটা বেসিক্যালি ডিভাইড দি ইনপুট ডোমেন ডি ইনটু পার্টে ভাগ করছি। সাবসেট আমি D1 of D to test program P, it is possible D1 exercise 1 a part of P1 of P. That means আমি যদি কোন একটা ইস্যুকে আমি যদি স্টেপ বাই স্টেপ ভাগ করে দেখাইতে পারি, দেখি আমি যদি প্রত্যেকটা সেট আমি যদি টেস্ট করি, টেস্ট করে আমার মানে আমি যে ইনপুটটা দিচ্ছি সেই অনুযায়ী আমার রিকোয়ারমেন্ট আসতেছে কিনা, সেটাই বেসিক্যালি সেন্ট্রাল ইস্যু ইন টেস্টিং ফেজ আর কি। আর এরপরে যদি টেস্টিং অ্যাক্টিভিটিস আমরা যদি একটু দেখি, যে কম্পিউট এক্সপেক্টেড আউটকাম ফর দ্য সিলেক্টেড ইনপুট। এখানে তোমার সিলেক্টেড ইনপুট আমি যখন ইনপুট করতেছি প্রোগ্রাম এবং এনভায়রনমেন্ট টেস্ট করে অবজার্ভ অ্যাকচুয়াল আউটকাম, ফাইনালি রেজাল্ট অ্যানালিসিস করে অ্যাসাইন এ টেস্ট ভার্ডিক্ট। দ্যাট মিন্স তুমি কি করবা, যে এই ধরনের টেস্ট অ্যাক্টিভিটিস পারফর্ম করে তুমি তোমার যদি টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে যখন কাজ করবা বা কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে যখন কাজ করবা, টেস্টিং অ্যাক্টিভিটি করার পরে দেন ফাইনালি তুমি একটা রিপোর্ট সাবমিট করবা, যেটাকে অ্যাসাইন এ টেস্ট ভার্ডিক্ট বলতেছে। যে আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ টু বি টেস্টেড, select inputs, compute the expected outcome, set up an execution environment of the program, execute the program and analyze the test result. Finally assign a test verdict এবং একটা সামারি তুমি রিপোর্ট করে ওই সফটওয়্যারের যে যখন তুমি ডেলিভারি দিবা তখন তার সাথে দিবা যে আমরা এই টেস্ট কেসগুলো করছি, এভাবে এই ইনপুট আউটপুট দেওয়া হয়েছে, দেন আমার অবজারভেশন রেজাল্ট এটা আসছে, আমার রিকোয়ারমেন্ট যেটা ছিল ফাইনালি হচ্ছে এটা কাস্টমারকে বুঝাই দিতে হবে যখন তুমি প্রোডাক্ট ডেলিভারি দিবা।
আর এই টেস্টিং অ্যাক্টিভিটিস এর সাথে টেস্টিং লেভেল গুলো রিলেটেড, যেটা আমি আগে দেখছি যে প্রথমত আসলে ইউনিট টেস্টিং করে, যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম ইউনিট সাস প্রসিডিউর, মেথডস, ফাংশন, এগুলো সাধারণত স্টেপ বাই স্টেপ হচ্ছে টেস্ট করে। দেন হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং, যেখানে তোমার হচ্ছে মডিউলস আর অ্যাসেম্বল টু কনস্ট্রাক্ট লার্জার সাবসিস্টেম এন্ড টেস্টেড, ইন্ডিভিজুয়াল ইউনিট গুলোকেই ইন্টিগ্রেট করে বেসিক্যালি এটা ইন্টিগ্রেশন ফেজে করে, এবং এটা সেখানে ইন্টিগ্রেশন টেস্টিং ইঞ্জিনিয়াররা কাজ করে। যদিও আমাদের দেশে আসলে মানে কতটা ফার্ম এভাবে কাজ করে জানি না, মোস্ট অফ দ্য জায়গায় ওই প্রোগ্রামার এরাই হচ্ছে বেসিক্যালি এই কাজগুলো করে। তারপরে তোমার সিস্টেম টেস্টিং, ফাইনালি ইনপুটস ওয়াইড স্পেকট্রাম অফ টেস্টিং সাচ অ্যাজ ফাংশনালিটি এন্ড লোড। দেন হচ্ছে এই যদি ইউনিট ইন্টিগ্রেশন এবং সিস্টেম টেস্টিং গুলো যদি আমার সব ফুলফিল হয়, দেন হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, দ্যাট মিন্স হচ্ছে কাস্টমার এক্সপেকটেশন ফ্রম দ্য সিস্টেম। এই কাস্টমার এক্সপেকটেশন দুই ধরনের আছে, একটা হচ্ছে ইউএটি, আর একটা হচ্ছে তোমার বিএটি, যেটা বলছে যে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, আর একটা হচ্ছে তোমার বিজনেস অ্যাকসেপ্টেন্স টেস্ট। বেসিক্যালি সিস্টেম স্যাটিসফাই দ্য কন্ট্রাকচুয়াল অ্যাকসেপ্টেন্স ইন ক্রাইটেরিয়া, এটা হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট। আর একটা সিস্টেম উইল ইভেন্চুয়ালি পাস দ্য ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, সেটা হচ্ছে ব্যাট। বেসিক্যালি বিজনেস টাইপের কিছু এক্সপেকটেশন থাকে, যারা বিজনেস লেভেল এটা তৈরি করে তারপরে তোমার হচ্ছে বাজারে ছাড়ে। তো এই ধরনের টেস্টিং লেভেল গুলো তোমাকে ফেস করতে হবে, এবং ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং ফেজ ইন দা ভি মডেল। বেসিক্যালি এই টেস্টিং লেভেলের এই মেথডটাকে বেসিক্যালি ভি মডেল বলে, কারণ এখানে তোমার টেস্টিং আছে এবং ডেভেলপমেন্ট ফেজ আছে। ডেভেলপমেন্ট ফেজের সাথে তোমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেলের সেই ইস্যুর ভিতরে তোমার ভ্যালিডেশন আর ভেরিফিকেশনের ফেজে এইটা তোমার হচ্ছে টেস্টিং লেভেল, এইভাবে তোমার হচ্ছে টেস্ট করার মানে থিওরিটিক্যাল মেথড আর কি। এরপরে টেস্টিং লেভেলের এই যে বেশ কিছু টেস্ট আছে, তার ভিতরে একটা তোমার আছে রিগ্রেশন টেস্টিং বলে। রিগ্রেশন টেস্টিং বেসিক্যালি এই রিগ্রেশন টেস্টিং মানে হচ্ছে তোমার মানে সব সময় করা, দ্যাট মিন্স এই রিগ্রেশন টেস্টিং কিন্তু নতুন কিছু না, এক্সিস্টিং সিস্টেমের সাথে নতুন যখন আমি কোনো কিছু অ্যাড করব, সেই অ্যাড করার সময় আমাকে খেয়াল করতে হবে যে আমার এক্সিস্টিং যে সিস্টেম আছে তার কোনো ফল্ট না হয়। আমি নতুন কোনো ফিচার আমি অ্যাড করব, ঠিক আছে, আমার যাতে হচ্ছে এক্সিস্টিং যে ফিচার ছিল সেগুলোর কোনো প্রবলেম না হয়। দ্যাট মিন্স এটা আমি বিভিন্ন লেভেলে করতে পারি, যেমন ইউনিট টেস্টিং এর সময় অ্যাড করতে পারি, ইন্টিগ্রেশন টেস্টিং এর সময় রিগ্রেশন টেস্টিং থাকে, সিস্টেম টেস্টিং এর সময় রিগ্রেশন টেস্টিং থাকে। দ্যাট মিন্স নিউ another level of testing that is performed throughout the life cycle of a system. এটা তোমার সিস্টেম টেস্টিং এর লাইফ সাইকেলে সব সময় হচ্ছে রিগ্রেশন টেস্টিং করা যায়, এবং রিগ্রেশন টেস্টিং ইজ পারফর্মড whenever a component of the system is modified, এবং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে the key idea in regression system testing is to assure that the modification has not introduced any new faults in the portion that was not subject to modification. মানে এটা হচ্ছে মেন ইস্যু, এবং টেস্ট আর selected priorities and executed to ensure that nothing is broken in the new version of the software. এটা বেসিক্যালি রিগ্রেশন টেস্টিং বলে, টেস্টিং লেভেলের এটা আরেকটা পার্ট আর কি। সোর্স অফ ইনফরমেশন ফর টেস্ট সিলেকশন, বেসিক্যালি মানে আমি যে টেস্ট সিলেকশন করব সেটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে এই সোর্স করব, সেটা বেসিক্যালি চারটা সোর্সের কথা বলছে। একটা হচ্ছে রিকোয়ারমেন্টস এন্ড ফাংশনাল স্পেসিফিকেশন, এটার উপর ভিত্তি করে হচ্ছে আমি হচ্ছে টেস্ট কেস সিলেক্ট করব। দ্বিতীয়ত হচ্ছে সোর্স কোডের উপর ভিত্তি করে। তৃতীয়ত হচ্ছে অপারেশনাল প্রোফাইল, আর চতুর্থ হচ্ছে ফল্ট মডেল। এখানে ইরর গেসিং, ফল্ট সিডিং অথবা মিউটেশন অ্যানালাইসিস, এই চার ধরনের প্রোফাইল আছে। এখন এখানে আমি জাস্ট একটা কথা বলি, যেমন ইনপুট অ্যান্ড আউটপুট ডোমেন, এই ধরনের যদি আমি টেস্ট কেসের কথা বলি, বা এটা যদি একটু ব্যাখ্যা দিই, যে তোমরা তো ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম করছো তাই না? ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম করছো কিনা? সবাই তো করছো। আচ্ছা, ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম যদি করো, এই ফ্যাক্টরিয়াল প্রোগ্রামের ধরো এরকম একটা টেস্ট তুমি করলা, যে তোমার হচ্ছে প্রোগ্রামার ধরো এরকম একটা ফ্যাক্টরিয়াল তোমার হচ্ছে কোডিংটা করলো, সেই কোডিং এ জাস্ট 1 থেকে শুরু করলা, ঠিক আছে? দ্যাট মিন্স তুমি যখন টেস্ট করলা, টেস্ট কেসের ক্ষেত্রে তুমি সবসময় 1 পজিটিভ ইন্টিজার দিয়ে তুমি টেস্ট করলা, তাহলে কি হবে? 1 এর হবে, 2 এর হবে, 3 এর হবে, 4 হবে, এগুলোতে কোনো প্রবলেম হবে না। কথা বুঝতে পারছো? কিন্তু প্রোগ্রামার দেখাচ্ছে 0 কে কনসিডারই করেনি, তাহলে এটা কি কোনো একটা এরর দিবে? মানে আমার কথা বুঝছো কিনা? জি স্যার, এরর দিবে। এটা তো বেসিক্যালি একটা এরর দিবে, কারণ 0 ফ্যাক্টরিয়াল করলেও তো আমরা 1 পাই, সেটা কিনা? দ্য উইদাউট কনসিডার স্পেশাল কেস অফ n ইকুয়াল টু হচ্ছে 0, কারণ যখন যদি তুমি হচ্ছে এখানে তোমার হচ্ছে
ফ্যাক্টরিয়াল করলে বেসিক্যালি যেমন জিরোর ফ্যাক্টরিয়াল কত বলো তো? জিরোর ফ্যাক্টরিয়ালে তো 1 ছিল। তোমার ফাংশনটা যদি এভাবে লেখো, আর যে আমি একটু বই থেকে দেখাই, ফাংশনটা যদি কত আচ্ছা, এখানে একটু দেখাচ্ছিলাম যেটা, যে এখানে যদি প্রোগ্রামার রংলি ইমপ্লিমেন্ট দ্য ফ্যাক্টরিয়াল ফাংশন, যদি আমি এভাবে ডিক্লেয়ার করি যে ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু 1 স্টার 2 স্টার 10, মানে বেসিক্যালি এটাই বুঝাতে যাচ্ছিলাম যে নরমালি আমরা ফ্যাক্টরিয়াল জানি যে 0 1, কিন্তু এই ধরনের ফাংশন যদি সে ডিক্লেয়ার করে তাতেও কিন্তু তোমার রেজাল্ট দেবে, যদি কেউ শুধু পজিটিভ মানে ভ্যালু হচ্ছে ফ্যাক্টরিয়াল করতে চায়, ঠিক আছে, সেক্ষেত্রে রেজাল্ট দেবে। কিন্তু কেউ যদি হচ্ছে তোমার মানে জিরোর ফ্যাক্টরিয়ালটা যদি সে কনসিডার করেনি উইদাউট কনসিডারিং দ্য স্পেশাল কেস অফ n ইকুয়াল টু 0, তাহলে কি হবে? দি অ্যাবভ রং ইমপ্লিমেন্টেশন উইল প্রডিউস দ্য কারেক্ট রেজাল্ট ফর অল পজিটিভ ভ্যালুস n বাট উইল ফেল ফর n ইকুয়াল টু 0। তো এইটা হচ্ছে বেসিক্যালি ইনপুট আউটপুট ডোমেইনস। তোমার যখন আমরা হচ্ছে কথা বলছিলাম যে ইনপুট আউটপুট ডোমেইনের ক্ষেত্রে তোমার টেস্ট সিলেকশন আর কি, কথা বুঝতে পারছো কিনা? তাহলে এটা হচ্ছে সোর্স অফ ইনফরমেশন ফর টেস্ট সিলেকশন। এই ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে কি হবে আর কি। আর ফল্ট মডেল গুলো তো কথা বললাম, তাহলে বেসিক্যালি ফল্ট মডেলে জিরোর গেসিং অথবা ফল্ট সিডিং অথবা মিউটেশন অ্যানালাইসিস, এই ইস্যুগুলো একটু দেখবা। এরপরে আসো তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি হোয়াইট বক্স এন্ড ব্ল্যাক বক্স টেস্টিং কি করছিলা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ? জি স্যার, পড়া হয়েছিল, মনে নাই। আচ্ছা, তো এখানে দেখো যে আচ্ছা হোয়াইট বক্স এন্ড ব্ল্যাক বক্স টেস্টিং, বেসিক্যালি এই দুই ধরনের টেস্টিং এর কথা আমরা একটু দেখে নিই জাস্ট, যে হোয়াইট বক্স টেস্টিং অথবা স্ট্রাকচারাল টেস্টিং বলে, ঠিক আছে, যেটাকে আমরা নাম দিই হচ্ছে তোমার স্ট্রাকচারাল টেস্টিং। সেখানে সাধারণত দুইটা সোর্স করে দুইটা ইস্যু ফোকাস করা থাকে, একটা হচ্ছে তোমার কন্ট্রোল ফ্লো এবং ডেটা ফ্লো, ঠিক আছে। তোমার কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম অথবা ডেটা ফ্লো ডায়াগ্রাম যেটাই তুমি দেখে থাকো, যে কন্ট্রোল ফ্লো বেসিক্যালি রেফার্স টু ফ্লো অফ কন্ট্রোল ফ্রম ওয়ান ইনস্ট্রাকশন টু অ্যানাদার, এটা হচ্ছে কন্ট্রোল ফ্লো। যে কন্ট্রোল সিগন্যাল যদি তুমি মানে অন্যদিকে বুঝে থাকো যে কন্ট্রোল সিগন্যাল বা কন্ট্রোল ইস্যু, আর অপরদিকে ডেটা ফ্লো রেফার্স টু প্রপাগেশন অফ ভ্যালুস ফ্রম ওয়ান ভেরিয়েবল অর কনস্ট্যান্ট টু অ্যানাদার ভেরিয়েবল, এটা হচ্ছে তোমার ডেটা ফ্লো। এবং ইট ইজ অ্যাপ্লাইড টু ইন্ডিভিজুয়াল ইউনিটস অফ এ প্রোগ্রাম, এবং সফটওয়্যার ডেভেলপার্স পারফর্ম স্ট্রাকচারাল টেস্টিং অন দ্য ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম ইউনিটস দে রাইট। যখন তারা ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম টেস্টিং করে অথবা ইউনিট টেস্টিং করে তখনই বেসিক্যালি এই তোমার হোয়াইট বক্স টেস্টিং করে। আর এটা বেসিক্যালি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্ট্রোল, সেখানে তোমার হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল ফ্রম ওয়ান ইনস্ট্রাকশন টু অ্যানাদার, আর একটা হচ্ছে ডেটা ফ্লো। তোমরা তো হচ্ছে বিভিন্ন কন্ট্রোল পড়ছো না, লুপিং, তারপরে হচ্ছে তোমার ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো তো তোমার কন্ট্রোল কি যেন বলে, কন্ট্রোল স্টেটমেন্ট বলে, ঠিক আছে, কন্ট্রোল স্টেটমেন্ট বলে। তো এই ইস্যুগুলো বেসিক্যালি এটা আসবে হচ্ছে স্ট্রাকচারাল টেস্টিং এর ক্ষেত্রে, বেসিক্যালি এটা ইউনিট টেস্টিং এর ক্ষেত্রে করে। আর অপরদিকে ব্ল্যাক বক্স টেস্টিং যেটা, সেটা বা ফাংশনাল টেস্টিং যেটা, এর অপর নাম হচ্ছে ব্ল্যাক বক্সের অপর নাম হচ্ছে ফাংশনাল টেস্টিং, যে এক্সামিনস দ্য প্রোগ্রাম দ্যাট ইজ অ্যাক্সেসিবল ফ্রম আউটসাইড এবং applies the input to a program and observe the externally visible outcome. It is applied both an entire program as well as the individual program units. It is performed at the external interface level of a system and also conducted by a separate software quality assurance group. That means এটা হচ্ছে ইন্টার প্রোগ্রামকে যখন টেস্টিং করে সেটাকে ব্ল্যাক বক্স টেস্টিং বলতেছে, এবং সেখানে এক্সটার্নালি সব ভিজিবল আউটকাম দেখতে পাই যে আমি এই প্রোগ্রামটা চালাইলে বা এটা টেস্ট করলে আমার এই কি হচ্ছে। তো এই দুই টাইপের টেস্টিং সাধারণত টেস্ট মেথড হিসেবে বলে, যে মানে যদি থিওরিটিক্যালি আমরা কথা বলি যে একটা হচ্ছে হোয়াইট বক্স, একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, বাট এগুলোর আবার ভিন্ন ভিন্ন ক্লাসিফিকেশন আছে, ভিন্ন ভিন্ন মেথড আছে প্রত্যেকটা টেস্টিং এর ক্ষেত্রে। এরপরে আসো যে আরেকটা টার্ম আছে যে টেস্ট প্ল্যানিং এন্ড ডিজাইন, মানে টেস্টিং এর ক্ষেত্রে কয়েকটা ধাপ, আরেকটা হচ্ছে তোমার টেস্ট প্ল্যানিং এন্ড ডিজাইন। এটার উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি টেস্ট এক্সিকিউশনটা কিভাবে হবে। দি পারপোজ ইজ টু গেট রেডি এন্ড অর্গানাইজ ফর টেস্ট এক্সিকিউশন। এখানে টেস্ট প্ল্যানের ভিতরে কি কি থাকে, একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, যে সেখানে ফ্রেমওয়ার্কের ভিতরে থাকে তোমার সেট অফ আইডিয়াস, ফ্যাক্টস অর সার্কামস্টেন্সেস উইদিন দা হুইচ টেস্ট উইল বি কন্ডাক্টেড, এটা হচ্ছে প্ল্যানিং এর ভিতরে থাকে।
ফ্রেমওয়ার্কের ভিতরে থাকে। স্কোপটা হচ্ছে ডোমেন আর এক্সটেন্ট অফ দ্য টেস্ট অ্যাক্টিভিটিস। সেখানে ডিটেলস অফ রিসোর্স নিডেড, কি কি ধরনের রিসোর্স তোমার লাগবে, ইফোর্ট রিকোয়ার্ড, কি কি ধরনের রিপোর্ট দিতে হবে, এবং শিডিউল আর অ্যাক্টিভিটিস প্লাস বাজেট। এই টেস্ট কমপ্লিট করতে হলে তোমার কত বাজেট লাগবে, কারণ প্রত্যেকটা ফেজের জন্য এক একটা বাজেট আছে এবং ক্রিটিক্যাল ফেজ সফটওয়্যার টেস্টিং। তো এটা বেসিক্যালি হচ্ছে তোমার টেস্ট প্ল্যানিং এন্ড ডিজাইনের ইস্যু। আর এরপরে তোমার হচ্ছে মনিটরিং এন্ড মেজারিং টেস্ট এক্সিকিউশন। তো এখন টেস্ট যখন করবা তখন বেশ কিছু ইস্যু দিয়ে তুমি টেস্টটাকে মেজারিং করতে হবে, মনিটরিং করতে হবে প্লাস মেজারিং করতে হবে। দ্যাট মিনস ম্যাট্রিক্স ফর মনিটরিং টেস্ট এক্সিকিউশন। এখানে কি কি প্যারামিটার দিয়ে তুমি টেস্টটাকে হচ্ছে মেজারিং করবা বা তোমার হচ্ছে মনিটরিং করবা। এখানে তোমার হচ্ছে ম্যাট্রিক্স ফর মনিটরিং ডিফেক্টস, তোমার টেস্টিং এর ক্ষেত্রে কি কি ধরনের ডিফেক্টস আছে সেটাও তুমি মনিটরিং করবে। এখানে টেস্ট কেস ইফেক্টিভনেস ম্যাট্রিক্স বলতে পারো যে মেজার দ্য ডিফেক্ট রিভিলিং অ্যাবিলিটি অফ দ্য টেস্ট সুইট, ইউজ দ্য ম্যাট্রিক টু ইমপ্রুভ দ্য টেস্ট ডিজাইন প্রসেস। আরেকটা ইস্যু হচ্ছে যে নাম্বার অফ ডিফেক্টস ফাউন্ড বাই দ্য কাস্টমার দ্যাট আর নট ফাউন্ড বাই দ্য টেস্ট ইঞ্জিনিয়ার্স। এই ইস্যুগুলো টেস্ট রিপোর্ট ইফেক্টিভনেস ম্যাট্রিক্স, যে যখন টেস্ট ইঞ্জিনিয়ার যখন টেস্ট করছে তখন হয়তো এমন কিছু এরর খুঁজে পায়নি, কিন্তু কাস্টমার যখন তার রিকোয়ারমেন্ট গুলো চেক করতেছে তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এরর পাচ্ছে। তো এটা হচ্ছে তোমার হচ্ছে মেজারিং, এটা একটা ম্যাট্রিক্স, যে নাম্বার অফ ডিফেক্টস ফাউন্ড বাই দ্য কাস্টমার্স দ্যাট আর নট ফাউন্ড বাই দ্য টেস্ট ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্য মনিটরিং মেজারিং, সেটাও টেস্ট এক্সিকিউশন থাকবে। এরপরে টুলস এন্ড অটোমেশন। টেস্টের ক্ষেত্রে আমরা কি কি ধরনের টুলস ব্যবহার করি, এখন তো অবশ্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করছে, যেমন হচ্ছে এগুলো আমি নেক্সট ক্লাস আরো ডিটেল করবো আর কি। যে বেসিক্যালি ম্যানুয়াল টেস্ট একটা হচ্ছে, ম্যানুয়াল টেস্ট একটা হচ্ছে, অটোমেটেড টেস্ট আছে। তো এখানে তোমার হচ্ছে দেখো যে হচ্ছে বেসিক্যালি টেস্ট ইঞ্জিনিয়ার ক্যান ইউজ এ ভ্যারাইটি অফ টুলস, ভিন্ন ভিন্ন ধরনের টুলস ইউজ করতে পারে। তার ভিতরে একটা আছে যেমন স্ট্যাটিক কোড অ্যানালাইজার। ঠিক আছে, স্ট্যাটিক কোড অ্যানালাইজার নামে একটা ইস্যু আছে, যে ভ্যারাইটি অফ টুলস, তার ভিতরে একটা আছে তোমার স্ট্যাটিক কোড অ্যানালাইজার, এ টেস্ট ডাটা জেনারেটর এন্ড এ নেটওয়ার্ক অ্যানালাইজার। এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে মানে থিওরিটিক্যালি যেগুলো বলছে, যে স্ট্যাটিক কোড অ্যানালাইজার, টেস্ট ডাটা জেনারেটর এবং নেটওয়ার্ক অ্যানালাইজার, এই তিনটা টুলস বেসিক্যালি টেস্ট ইঞ্জিনিয়াররা ইউজ করে তোমার হচ্ছে টেস্টিং এর জন্য। ঠিক আছে, এবং এখানে যদি তোমার হচ্ছে ইফ এ নেটওয়ার্ক, এখানে তোমার কোশ্চেন নেটওয়ার্ক অ্যানালাইজারটা আবার কেন ব্যবহার করে, সেটা হচ্ছে কারণ হচ্ছে কি, যে নেটওয়ার্ক বেস অ্যাপ্লিকেশন আর প্রোটোকল ইজ আন্ডার টেস্ট। সেখানে যদি তুমি কোনো নেটওয়ার্ক প্রোটোকল বা নেটওয়ার্ক বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপ করো অথবা প্রোটোকল ডেভেলপ করো, সেই ধরনের সফটওয়্যার যদি তুমি ডেভেলপ করো, তার জন্য নেটওয়ার্ক অ্যানালাইজার লাগবে। ঠিক আছে, বাট অন্যান্য ধরনের স্ট্যাটিক কোড অ্যানালাইজার অথবা টেস্ট ডাটা জেনারেটর, এগুলোর জন্য হচ্ছে ভিন্ন ভিন্ন ইস্যু আছে। এক এক ধরনের সফটওয়্যারের জন্য এক এক ধরনের তোমার হচ্ছে টেস্ট টুলস আছে। এবং এখানে তোমার হচ্ছে এই টুলস গুলো এখন অনেকটা অটোমেটেড হয়ে গেছে। ঠিক আছে, একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং আছে, একটা হচ্ছে অটোমেটেড টেস্টিং আছে। তো টুলস গুলো বেসিক্যালি ম্যানুয়াল টেস্টিং হচ্ছে মানে টাইম কনজিউমিং এন্ড তোমার হচ্ছে কমপ্লেক্স টাইপের, সেই কারণে এখন অটোমেটেড টেস্ট আছে। টেস্ট অটোমেশন ইজ এসেনশিয়াল ফর টেস্টিং কোয়ালিটি অ্যাসুরেন্স। এখানে কারণ হচ্ছে কি, টেস্ট গুলো কেন প্রয়োজন অটোমেটেড, যেমন ইনক্রিজ প্রোডাক্টিভিটি অফ দ্য টেস্টার্স, এটা বাড়ানোর জন্য অটোমেশন টেস্ট তোমার প্রয়োজন হয়েছে। তারপরে বেটার কভারেজ অফ রিগ্রেশন টেস্টিং, রিডিউস ডিউরেশন অফ টেস্টিং ফেজ, তারপরে রিডিউস কস্ট অফ সফটওয়্যার মেইনটেনেন্স, ইনক্রিজ ইফেক্টিভনেস অফ টেস্ট ফেজ। এইসব ইস্যুগুলোর জন্য বেসিক্যালি হচ্ছে মানে তোমার হচ্ছে অটোমেটেড টেস্ট গুলো চালু হয়েছে আর কি। এবং সেখানে টেস্ট অটোমেশন প্রফেশনালস হ্যাভ প্রায় সাকসেসফুল এক্সপেরিয়েন্স ইন অটোমেশন এবং অ্যাডিকুয়েট বাজেট হ্যাভ বিন অ্যালোকেটেড ফর দ্য প্রোগ্রাম সফটওয়্যার টুলস। এবং এখনকার যারা তোমার টেস্ট তোমার সফটওয়্যার টেস্টিং বা এই ধরনের সে জব করতেছে, যে প্রফেশনাল জব করতেছে, তো বাজারে যে সমস্ত গুলো ওপেন সোর্স অথবা তোমার হচ্ছে তোমার প্রো ভার্সন যেগুলো যে সফটওয়্যার টুলস গুলো আছে, সেগুলো তারা ব্যবহার করে বিভিন্ন ইস্যুতে আসলে মানে ম্যানুয়াল টেস্ট থেকে হচ্ছে তোমার অটোমেটেড টুলস এর উপরে ডিপেন্ড করতেছে। তো এটা বেসিক্যালি টেস্ট সফটওয়্যার টেস্টিং এর হচ্ছে একটা ইস্যু, যে তোমার টেস্ট টুলসটা কেমন হবে, সেটাকে অটোমেটেড হবে না ম্যানুয়াল হবে। সে অটোমেটেড হলে অটোমেটেড আবার কেন নিচ্ছে, সবাই অটোমেশনের দিকে দেখে কেন যাচ্ছে, তার কিছু হচ্ছে ইস্যু আছে। এখন এই যে কথাগুলো বললাম, এগুলো আসলে এই কাজগুলো করবে কি, কথা বুঝতে পারছো? আমাদের দেশের কথা না, যে নর্মালি যদি বড় বড় সফটওয়্যার কোম্পানি হয় বা যারা হয়, তাদের ক্ষেত্রে এই কাজগুলো করবে কি, সেই ক্ষেত্রে একটা টেস্ট টিম অর্গানাইজেশন অথবা ম্যানেজমেন্ট আছে।
এটা একটা স্ট্রাকচার আছে, থিওরিটিক্যাল স্ট্রাকচার। যেমন হচ্ছে তোমার একেবারে লোয়ার লেভেল যদি তুমি ধরো ডেভেলপমেন্ট টেস্ট গ্রুপ, পারফরমেন্স টেস্ট গ্রুপ, স্কেলেবিলিটি টেস্ট গ্রুপ, অটোমেশন টেস্ট গ্রুপ এবং সাস্টেনিং টেস্ট গ্রুপ। এরপরে তোমার হচ্ছে এগুলো সবই হচ্ছে সিস্টেম টেস্ট গ্রুপের আন্ডারে পড়বে। অপরদিকে এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট একজন থাকবে, তার আন্ডারে ধরো হার্ডওয়্যার গ্রুপ আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার গ্রুপ টেস্টার আছে, সিস্টেম টেস্টার আছে, সফটওয়্যার গ্রুপ টেস্টার আছে। আর সফটওয়্যার গ্রুপ টেস্টের ভিতরে আবার ইন্টিগ্রেশন টেস্ট গ্রুপ আছে, সফটওয়্যার ডেভেলপার আছে। তাহলে দেখো যে একটা টেস্ট টিম অর্গানাইজেশন আর ম্যানেজমেন্টে তার স্ট্রাকচারটা হবে বেসিক্যালি এইরকম পিপল দিয়ে, মানে এক এক গ্রুপ পিপল এক এক ধরনের কাজ করে ফাইনালি সে হচ্ছে তার একটা টেস্ট টিম অর্গানাইজেশন তোমার হচ্ছে বিল্ড আপ হবে। এবং সে এইরকম যদি একটা টেস্ট গ্রুপ হয় তাহলে তুমি একটা সাকসেসফুল প্রোডাক্ট তুমি দিতে পারবা। এটা হচ্ছে থিওরিটিক্যাল ইস্যু, ঠিক আছে। যে টু রিটেন যে এখানে যদি তুমি তোমার স্কিলটাকে ধরো এই রিলেটেড জবে দিকে নিতে চাও, বেসিক্যালি এটা হচ্ছে হায়ারিং এন্ড রিটেনিং টেস্ট ইঞ্জিনিয়ার ইজ এ চ্যালেঞ্জিং টাস্ক। কারণ হচ্ছে কি ইন্টারভিউ ইজ দ্য প্রাইমারি মেকানিজম ফর ইভালুয়েটিং অ্যাপ্লিকেন্টস। আর সেখানে আসলে তুমি যদি কাজ করতে চাও সেখানে তারা তো অবশ্যই তোমাকে হচ্ছে ইন্টারভিউ নিবে, এবং সেক্ষেত্রে ইন্টারভিউতে হয়তো তোমাকে তুমি যদি মানে আগের পাস্ট এক্সপিরিয়েন্স থাকে অথবা স্কিলস দ্যাট ইমপ্রুভ দ্য প্র্যাকটিস। এবং রিটেন টেস্ট ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট মাস্ট রিকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ টেস্টিং এফোর্টস অ্যাট পার্ট দ্য ডেভেলপমেন্ট এফোর্ট। এবং দেখো যে তার কিছু ডেভেলপমেন্ট নলেজও থাকতে হবে, তারপরে তুমি এই ধরনের টিমে হচ্ছে কাজ করে একটা সাকসেসফুল তুমি সফটওয়্যার টেস্টার হিসেবে, সফটওয়্যার টেস্টার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবা, বা এখানে তোমার টেস্টার ইঞ্জিনিয়ার হিসেবে এদেরকে তোমার আছে অ্যাসাইন করছে। তো এই ইস্যুগুলো আমি যতগুলো কথা বললাম এগুলো সবই আসলে সফটওয়্যার টেস্টারের সাথে রিলেটেড, সফটওয়্যার টেস্টিং এর সাথে রিলেটেড। আর কিছু কথা বললাম বেসিক্যালি হচ্ছে সফটওয়্যার কোয়ালিটির সাথে। তো এইটা বেসিক্যালি হচ্ছে ইন্ট্রোডাকশন ছিল, যে সফটওয়্যার টেস্টিং এবং কোয়ালিটির কিছু বেসিক ইন্ট্রোডাকশন হচ্ছে এগুলো। এখন তোমাদের কাজ হচ্ছে যে আমি যে এই বইটা বেসিক্যালি ফলো করছি, এখানে আমি এই বইটা হচ্ছে আপলোড করে দিব, বা আপলোড মনে হয় করে দিছি। আর আর এগুলো যদি প্রত্যেকটা কথার কেউ যদি একটু আরো ডিটেলস দেখতে চাও রেফারেন্স গুলো একটু দেখতে পারো। আর তোমাদের কাজ হচ্ছে বেসিক্যালি এখানে 10টা কোশ্চিন আছে, 10টা কোশ্চিনই সলভ করা প্লাস ভিতর থেকেও সলভ করা, যেহেতু আসলে আলটিমেটলি মেন উদ্দেশ্য হচ্ছে তোমার পরীক্ষার কোশ্চিন সলভ করা। কথা বুঝতে পারছো? আর এর সাথে যদি আমি কিছু কোশ্চিন পাই, কোশ্চিন আনসার যদি পাই, আমি এখানে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড করে আমি তোমাদের হচ্ছে এই গুগল ক্লাসরুমে হচ্ছে আপলোড করব। তো এইটা হচ্ছে বেসিক্যালি আজকের বিভিন্ন যে কথাবার্তা। তোমাদের ভিতরে তোমাদের কি কোনো কোয়েরি আছে কিনা? আর তোমার সবচেয়ে ভালো হয় তোমরা যদি পড়তে যে কোনো প্রবলেম ফেস করো তাহলে হচ্ছে এইখানে যদি একটু কমেন্টস করো, বা আমাকে যদি এই গুগল ক্লাসরুম থেকে মেসেজ দাও, আমি একটু দেখে নেক্সট ক্লাসে তো আমি এটা এক্সপ্লেন করার চেষ্টা করবো আর কি, যদি তোমাদের কোনো ইস্যু থেকে থাকে আর কি। দেখো তোমাদের কোনো ইস্যু আছে? আছে কয়জন? 8 জন? না স্যার। আচ্ছা, সবাই তো ব্যস্ত, আমি মানে 1 ঘন্টায় শেষ করছি, কারণ আসলে আলটিমেটলি তোমাদেরই নিজেদেরই বেশি পড়ে নিতে হবে, কারণ এটা বেসিক্যালি সবই হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট। আচ্ছা, তোমাদের ফাইনালে কয় সেট কোশ্চেন থাকে? ফাইনালের কোশ্চেন কয় সেট থাকে? স্যার ফাইনালে 5 সেট কোশ্চেন থাকে 10 মার্ক করে, 4 সেট অ্যানসার করতে হয় 40 এর। 5 সেট থাকে 10 মার্কস করে, 4 সেট অ্যানসার করতে হবে, তাই তো? পরীক্ষা কি 3 ঘন্টায় না 2 ঘন্টা? জি স্যার, পরীক্ষা 3 ঘন্টা। পরীক্ষা 3 ঘন্টা হয়। ও আচ্ছা, তাহলে এই কোশ্চেন গুলো সলভ করো। আর যেহেতু একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমি এই কোশ্চেন গুলোই ধরো মানে একটা করে অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো। কোশ্চেন গুলো যদি অ্যানসার একটু রেডি করো নিজেদের মতো করে, মানে সেটাই ধরো তোমাদের হচ্ছে ফাইনালে পড়ার জন্য কাজে লাগবে আর কি। জি স্যার। ঠিক আছে, স্যার একটা অ্যাসাইনমেন্ট তো দিয়েছেন স্যার। এটা তো মানে এই প্রথমটা, বাকিগুলো এর সাথে অ্যাড করবা আর কি, ওই অ্যাসাইনমেন্টের সাথে বাকিগুলো এগুলো অ্যাড করবা, মানে এটার অ্যানসার গুলো তৈরি করে রেডি করে রাখবা যাতে এটা ফাইনালের জন্য পড়তে পারো আর কি। কারণ সবাই তো পার্ট টাইম তোমাদের মানে রেগুলার মাস্টার ছিল, আসলে সবাই তো জাস্ট ডিগ্রি করার উদ্দেশ্যেই হচ্ছে মানে মাস্টার্সে ভর্তি হয়েছে। জি আচ্ছা, স্যার। তোমাদের ভিতরে কি কেউ রিসার্চ করবে এরকম কেউ আছে? মানে সবাই তো মানে এরকম যে রিসার্চ করে বাইরে পিএইচডি টিএইচডি করতে যাবে, এরকম কেউ আছে কিনা? বেসিক্যালি এটা কেন বলতেছি, আমি একটা ইউজিসি প্রজেক্ট পাইছি, তো সেখানে একজন আরে লাগবে, সেখানে কিছু ফান্ড আছে আর কি।
আর তাহলে আর যদি হচ্ছে আমার প্রজেক্ট রিলেটেড বা আমার রিলেটেড যদি কেউ কাজ করতে ইন্টারেস্টেড থাকো তাহলে পার্সোনালি নক করো আর কি। তাহলে সেক্ষেত্রে একজন তোমার সিএসআইটির একজন যদি তোমার মেন সুপারভাইজার থাকে আমার সাথে কো হিসেবে কাজ করলেও হবে, এটাতে কোনো প্রবলেম নাই আর কি। যদি কারো আসলে মানে আমার রিলেটেড কাজ করতে কারোর যদি ইন্টারেস্ট থাকে আর কি, বাট বাইরেটারে পিএইচডি টিএইচডি করতে যাওয়ার ইচ্ছা আছে যদি এরকম থাকে আর কি। ঠিক আছে, দেখো যদি তাহলে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করো আর কি। আচ্ছা ঠিক ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।